শুরু করবো? ঠিক আছে। আমরা তো ওই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জেনারেল মেকানিজমটা মোটামুটি দেখেছি আগের দিন। তার সাথে সাথে আমরা ইয়েটাও দেখেছি যে মনো সাবস্টিটিউটেড বেঞ্জিনের জন্য যে সাবস্টিটিউয়েন্ট যদি থাকে তাহলে তার বিহেভিয়ারটা রেগুলেট করে যে ইনকামিং ইলেকট্রোফাইলটা নেক্সট কোথায় ঢুকবে। সেখানে আমরা দেখেছিলাম যে মোটামুটি 3টে ক্লাসে ভাগ করা যায়। একটা ক্লাস হচ্ছে অ্যাক্টিভেটর, অর্থোপ্যারা ওরিয়েন্টার। এক্সাম্পল হচ্ছে যাদের প্লাস আই এফেক্ট আছে যেমন অ্যালকিল গ্রুপ এইসব, বা যাদের প্লাস আর এফেক্ট আছে যেমন ধরো NH2OH, সাবস্টিটিউটেড অ্যামিন, NHCOR, OCOR, OR, এই জাতীয় জিনিসগুলো। আরেকটা ক্লাস ছিল যেটাতে আনএম্বিগুয়াসলি তারা ইলেকট্রন উইথড্রয়িং এবং তারা ডিঅ্যাক্টিভেটিং এবং তারা মেটা ওরিয়েন্টিং, যেমন মাইনাস আই এফেক্ট যারা দেখায় যেমন CF3, NR3+, এই ধরনের জিনিসগুলো, বা মাইনাস আই মাইনাস আর যারা দেখায় যেমন COR, COOH, COME, তারপরে তোমার যে কোনো মানে SO3H এই জাতীয় জিনিস, বা NO2, এই ধরনের কোনো জিনিস যাদের লোন পেয়ার নেই শেয়ার করার মতো অথচ মাইনাস আই মাইনাস আর এফেক্ট আছে, তারা সবাই ডিঅ্যাক্টিভেটর এবং মেটা ওরিয়েন্ট। আর একটা পিকিউলিয়ার ক্লাস ছিল, সেখানে ছিল হ্যালোজেনরা অ্যাজ ওয়েল অ্যাজ এই কম্পাউন্ড, আমরা সিনামিক অ্যাসিডটা নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসের কম্পাউন্ডদের আমরা বলেছিলাম যে এদের রেজোন্যান্স হতে পারে, সিগমা কমপ্লেক্সের রেজোন্যান্স পসিবল সাইড চেনের সঙ্গে। তাহলে অর্থোপ্যারা ওরিয়েন্টার হবে, কারণ অর্থ এবং প্যারা পজিশনে যদি অ্যাটাক করে তাহলে ইপসো কার্বনের প্লাস চার্জ আসে এবং সেই ইপসো কার্বনের প্লাস চার্জটাকে ওরা স্টেবিলাইজ করতে পারে বাই রেজোন্যান্স। অথচ ওদের ওভারঅল ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি আছে, যেমন হ্যালোজেন গুলোর মাইনাস আই এফেক্টটা জেনারেলি প্লাস আর এফেক্টের থেকে বেশি হয়, কারণ অরবিটাল সাইজটা ম্যাচ করে না ওভারল্যাপ হওয়ার জন্য। তাহলে সেই দিক থেকে দেখতে গেলে ওদের ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটিটা ডমিন্যান্ট, এবং দ্যাট ইজ ওয়াই ওরা রিং এর ভেতরে ইলেকট্রন ডেন্সিটি কমিয়ে দেয় এবং তার ফলে রিংটা ইলেকট্রোফাইলের সঙ্গে রিয়াক্ট করতে হেজিটেট করে এবং বেঞ্জিনের রেসপেক্টে রিয়াকশন রেট কমে যায়। তাহলে এদেরকে ডিঅ্যাক্টিভেটর বলতে হবে, বাট দে আর অর্থোপ্যারা ওরিয়েন্টেড। So this is a typically different behavior compared to the first two classes of substituents. So this is a class 3 substituent যাদের আমরা একটু ডিফারেন্টলি ট্রিট করব। এবং আমরা এটাও বলেছিলাম যে যদি তোমাকে পজিশন ঠিক করতে হয় যে মনোসাবস্টিটিউটেড বেঞ্জিনের কোথায় অ্যাটাক করছে, তাহলে তোমাকে অর্থ মেটা প্যারা 3টে অ্যাটাক করিয়ে সবকটা সিগমা কমপ্লেক্স আঁকতে হবে এবং তাদের স্টেবিলিটি বিচার করতে হবে। অর্থ পজিশনটা জেনারেলি স্ট্যাটিস্টিক্যালি প্যারা পজিশনের থেকে মোর ফেভারেবল, কিন্তু স্টেরিক্যালি লেস অ্যাক্সেসেবল। তার ফলে যদি খুব বাল্কি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে অর্থ পজিশনে অ্যাটাক করার সম্ভাবনা কমে যাবে, প্যারা পজিশনেই অনেকটা অ্যাটাক হবে। যদি তুমি বেঞ্জিন রিং এর রেসপেক্টে তোমার মনোসাবস্টিটিউটেড রিং এর রিঅ্যাক্টিভিটি জাজ করতে চাও, তাহলে মনোসাবস্টিটিউটেড রিং এ আগে দেখতে হবে যে সেখানে অর্থ প্যারা নাকি মেটা কোথায় অ্যাটাক হয়। তারপরে যেখানে অ্যাটাকটা হয় সেইটার রেসপেক্টে, সেই সিগমা কমপ্লেক্সের রেসপেক্টে তোমাকে বেঞ্জিন রিং এর যে সিগমা কমপ্লেক্স, সেখানে ইলেকট্রোফাইল অ্যাটাক করলে যে সিগমা কমপ্লেক্স হবে তার স্টেবিলিটি তুলনা করতে হবে। কিন্তু আমরা এটা দেখেছি যে এইখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। ইফ দ্য বেঞ্জিন রিং ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট, মানে ফিনাইল রিং ইজ ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পেয়ার টু বেনজিন, যদি ধরো তোমার কাছে থাকে PHZ, তাহলে Z যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে সেটা তোমার পুরো সিস্টেমের হোমোটাকে নামিয়ে দেয় এবং ইলেকট্রোফাইলের প্রতি ওই সিস্টেমের অ্যাট্রাকশন কমে যায়, তার ফলে রিয়াকশন রেট কমে যায়। এদেরকে আমরা বলি ডিঅ্যাক্টিভেট। উল্টো ঘটনাটা ঘটবে যদি জেড সামহাউ প্লাস আর প্লাস আই যে কোনো ভাবেই হোক, হাইপার কনজুগেশন যেভাবেই হোক, যদি বেঞ্জিন এর ভেতরে ইলেকট্রন ডেন্সিটি পুশ করে তাহলে তার হোমোর এনার্জি উপরে ওঠে এবং তার নিউক্লিওফিলিসিটি বেড়ে যায়। নিউক্লিওফিলিসিটি বেড়ে গেলে the thing becomes more reactive towards electrophile. But one position we did not talk about yesterday, and that position is the ipso position. That is this position. Can there be a reaction here? Actually, every possibility that there could be a reaction here. এবং এই রিঅ্যাকশনে সিগমা কমপ্লেক্সটা ডেফিনেটলি এইটা হবে। এটা হবে তো এরকম তো সিগমা কমপ্লেক্স আঁকা ঠিক আছে? Yes, sir. এবার অনেক কিছুই হতে পারে। একটা হচ্ছে যে এটা হলো কিন্তু তারপরে ই প্লাস আবার ফেরত চলে গেল, অর্থাৎ রিভার্সিবল রিঅ্যাকশন। সেক্ষেত্রে তুমি কিছু বুঝতেও পারবে না যে ঢুকেছিল তারপর বেরিয়ে গেছে। আরেকটা হতে পারে যে জেড প্লাস কে ইজেক্ট করে দিল। এটা যদি হয় তাহলে দ্যাট ইজ এ ট্রু ইপসো সাবস্টিটিউশন। ই প্লাস রিপ্লেস করছে জেড প্লাস কে।
এটা হতে গেলে অবভিয়াসলি একটা কন্ডিশন মিট করতে হবে। কি কন্ডিশন মিট করতে হবে? এটা যদি হতে হয় তাহলে কি কি কন্ডিশনটা মিট করতে হবে আমার? জেড এর নেচারটা কি হতে হবে, মানে জেডটা কিরকম হতে হবে, মানে জেডটাকে মাথায় প্লাস চার্জ নিয়ে স্টেবিলাইজ হতে হবে তো, সেটা যদি না হয় তাহলে হবে না। তার মানে এখানটায় যদি সাপোজ একটা মিথাইল গ্রুপ থাকে, তো তুমি কি এক্সপেক্ট করতে পারো যে এমই প্লাস বেরিয়ে যাবে? এমই প্লাস ইলেকট্রন উইথড্রয়িং নয়, রাদার ইলেকট্রন, যত ইলেকট্রন ডোনেটিং সাবস্টিটিউয়েন্ট হবে তত ভালো, বিকজ মাথায় প্লাস চার্জ আছে। ইলেকট্রন উইথড্রয়িং হলে তো অবস্থা ঢিলে হয়ে যাবে। ধরো এখানটা যদি টার্সিয়ারি বিউটাইল থাকে, আর এখানটা যদি জেড ইজিক্যাল টু যদি টার্সিয়ারি বিউটাইল হয়, জেড ইজিক্যাল টু যদি মিথাইল হয়, তাহলে ইউসো সাবস্টিটিউশনটা কোথায় বেটার হবে? কোন কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, টার্সিয়ারি বিউটাইল প্লাস না মিথাইল প্লাস? হুইচ ওয়ান? টার্সিয়ারি বিউটাইল প্লাস। তাহলে ও বেরোবে, যদি বেরোয়, সবসময় বেরোয় না কিন্তু সেরকম সিচুয়েশন হলে বেরোতে পারে। তার মানে জেড প্লাস কে স্টেবিলাইজ হতে হবে, এটা একটা। এটা আরেকটা ফেক্ট। আরেকটা ফেক্ট হচ্ছে যে নিউক্লিওফিলিক অ্যাটাক, অর্থাৎ কোয়েঞ্চিং অফ দ্য কার্বোক্যাটায়ন। অ্যান্ড কোয়েঞ্চিং অফ দ্য কার্বোক্যাটায়ন মিনস তোমার অ্যারোমেটিসিটি কিন্তু নষ্ট হয়ে গেছে, যেটা আমরা আগের দিন সিগমা কমপ্লেক্স ট্র্যাপিং এর জন্য যে এক্সপেরিমেন্ট গুলো করা হয়েছিল সেখানে দেখেছিলাম। এটা এখানে এটা তৈরি হতে পারে ইন সিটু, এবং তারপর সেখান থেকে অন্যান্য রিয়াকশনও হতে পারে, কিন্তু এটাও একটা পসিবিলিটি। আরেকটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে যে যদি বাই চান্স তোমার এই যে জেড গ্রুপটা সে এখানে মাইগ্রেট করে চলে যায়, যেটা আমরা বলে থাকি সাধারণত 1-2 শিফট, এবং সেক্ষেত্রে তুমি একটা নতুন সিগমা কমপ্লেক্স পাবে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু জেড এর অর্থ পজিশনে ইলেকট্রোফাইল অ্যাটাক করলে যেরকম হতো সেরকম, এবং তারপরে অ্যারোমেটাইজ করে তোমার এই কম্পাউন্ডটা তৈরি হবে 1-2 ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড। জেড এর বদলে ইও মাইগ্রেট করতে পারে, যে ইলেকট্রোফাইল ঢুকেছে সে যদি 1-2 মাইগ্রেশন করে তাহলে এই সিগমা কমপ্লেক্সটা তৈরি হবে, হুইচ ইজ বেসিক্যালি দ্য সেম সিগমা কমপ্লেক্স, as as you as you understand that the product is the same। এখান থেকেও যদি তুমি প্রোটন ডিপ্রোটনেশন করো তাহলে এখানেও তোমার ওই একই, মানে এই দুটো কম্পাউন্ড কিন্তু বেসিক্যালি একই, 1-2 ডাই সাবস্টিটিউটেড কম্পাউন্ড তৈরি হবে। তো এরকম অসংখ্য পাথওয়ে অ্যাভেলেবল আছে, অন্তত 4-5টা পাথওয়ে দিয়ে রিয়াকশনটা যেতে পারে। এখানে আমরা কিছু কিছু জিনিস দেখেছি। এমন একটা ধরা যাক যে সত্যি সত্যি জেড গ্রুপকে নক আউট করে যদি ইনকামিং ইলেকট্রোফাইল ঢুকে যায়, তো এই কম্পাউন্ডটার হচ্ছে 3টে টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে এবং 1, 3 আর 5 পজিশনে রয়েছে। সো ইট ইজ আ সিস্টেম যেখানে এইসব জায়গায় অ্যাটাক করার পসিবিলিটি আছে, বাট দোজ সিস্টেমস আর লাইক স্টেরিক্যালি সর্ট অফ হিন্ডার্ড। তো এখানে নাইট্রোনিয়াম ফ্লুরোবোরেট দিয়ে রিয়াকশন করছে। এই ইলেকট্রোফাইলটা কি? NO2 প্লাস BF4 মাইনাস। হোয়াট ইজ দ্য ইলেকট্রোফাইল? তারপরে নাইট্রেশন হবে। তাহলে দেখো এখানে নাইট্রো গ্রুপ ঢুকেছে, ঢুকে রিপ্লেস করেছে একে, একটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন বেরিয়ে গেছে। তো এটা হতে পারে তো এই রিয়াকশনটা, কারণ টার্সিয়ারি বিউটাইল কিন্তু কার্বোক্যাটায়ন গুলোর মধ্যে রিলেটিভলি স্টেবল। ইজ ইট পসিবল অর নট? ইয়েস অর নো? হবে। এটা ঢুকলো, তাহলে এখানে এরকম সিগমা কমপ্লেক্স তৈরি হয়েছে। এই জেড ইজিক্যাল টু তোমার হচ্ছে টার্সিয়ারি বিউটাইল, ই ইজিক্যাল টু NO2, এইসব জায়গায় দুখানা টার্সিয়ারি বিউটাইল গ্রুপ আছে, and then your tertiary butyl group is eliminated। যেরকম ডিপ্রোটনেশন হয় সেরকম টার্সিয়ারি বিউটাইল প্লাস বেরিয়ে গেল, নাইট্রো হয়ে গেল। এই ধরনের রিয়াকশনকে বলা হয় নাইট্রো ডি অ্যালকাইলেশন। দেখো তো নামটা ঠিক আছে কিনা। নাইট্রো ঢুকছে, অ্যালকিল গ্রুপ বেরোচ্ছে, তাই অ্যালকিল গ্রুপ বেরোনো মানে জল বেরোনো মানে ডিহাইড্রেশন, তাহলে অ্যালকিল গ্রুপ বেরোনো মানে কি? ডি অ্যালকাইলেশন। তাহলে নাইট্রো ডি অ্যালকাইলেশন মিনস নাইট্রেশন অ্যাকম্প্যানিড উইথ ডি অ্যালকাইলেশন, সেই জন্য এটাকে বলা হয় নাইট্রো ডি অ্যালকাইলেশন। তারপর আরেকটা এক্সাম্পল দেবো, আরেকটা নাইট্রো ডি অ্যালকাইলেশন। এখানে দুটো প্রোডাক্ট হচ্ছে, বলো তো এই প্রোডাক্টটা কি করে তৈরি হয়েছে? এই 4টে পজিশন কি এক না আলাদা? ইকুইভ্যালেন্ট অর নন ইকুইভ্যালেন্ট? ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এই দুটো পজিশন তো ইকুইভ্যালেন্ট, বুঝলাম এই দুটো ইকুইভ্যালেন্ট, বিকজ আমি এখান দিয়ে C2 টানতে পারি। তার মানে দ্যাট উইল এক্সচেঞ্জ, এইটা এটা এটা এটাকে এক্সচেঞ্জ করবে, এটা এটাকে এক্সচেঞ্জ করবে। আচ্ছা, এইটা যে ইকুইভ্যালেন্ট, এইটা যে ইকুইভ্যালেন্ট সেটা কি করে বুঝবো? C2 এক্সেস দিয়ে ইন্টারচেঞ্জ করে এইভাবে এখান দিয়ে, তাই তো? আচ্ছা, এইটা যে ইকুইভ্যালেন্ট এটা কি করে বুঝবো?
এটা কি করে বুঝবো? Is there another C2 which exchanges these positions? ইয়েস স্যার, বাকি কোনটা আছে ওইটা দিয়ে পাস করবে। শুনতে পেলাম না, আরেকবার বলো। স্যার বাকি যে দুটো পজিশন আছে ওটা দিয়ে একটা C2 পাস করবে। বাকি যে দুটো পজিশন আছে সেইখান দিয়ে C2 পাস, মানে এরকম এরকম Yes, ভাবে যদি এরকম ভাবে যদি ঘোরাও না তাহলে হবে না, হবে না। তাহলে এই কার্বন এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে এই কার্বনের সঙ্গে, সো দ্যাটস নট আ C2, দ্যাট ইজ নট আ C2। আমি এই দুটো পজিশনকে এক্সচেঞ্জ করতে চাইছি, এইটা এটা। হোয়াট শুড আই ডু? আমি অবভিয়াসলি এখান দিয়ে ঘোরাতে পারবো না, কারণ যদি এখান দিয়ে আমি ঘোরাই তাহলে এই পজিশনটা এই পজিশনে আসবে। আর দি সিমিলার হবে না। no sir. So that's not the C2. There is another C2. Can you see that? So তুমি aromatic electrophilic পড়ছো না symmetry element খুঁজছো, সেটা বলা মুশকিল, but everything is related as I told you. কেন ভাই এখান দিয়ে একটা C2 নেই? পারপেন্ডিকুলার C2 আছে কি নেই? তাহলে এইটা এইটা এক্সচেঞ্জ হয় এদেরকে ঘোরালে, এইটা এইটা হয় আর এইটা এইটা হয়। তুমি তো এর সাথে বেসিক্যালি একেও এক্সচেঞ্জ করলে, একেও এক্সচেঞ্জ করলে, একেও এক্সচেঞ্জ করলে, তাহলে সবই তো ঠিকই আছে। যে কোনো একটা জায়গায় ঢুকবে, তাহলে এখানে নাইট্রো ঢুকেছে, তাহলে অর্থ পজিশনে ঢুকেছে, অর্ডিনারি রিয়াকশন, নাইট্রো ঢুকেছে। আরেকটা রিয়াকশন হতে পারে, সেটা হচ্ছে দেখো আইসোপ্রোপাইল গ্রুপ বেরিয়ে গেছে, নাইট্রো ঢুকেছে। আইসোপ্রোপাইল ইজ নট অ্যাজ গুড অ্যাজ আ কার্বোক্যাটায়ন অ্যাজ টারশিয়ারি বিউটাইল ইজ, বাট ইটস স্টিল ওকে। সেকেন্ডারি দুটো মিথাইল আছে, তাহলে এখানে আমরা পেলাম একটা আবার একটা নাইট্রো ডিঅ্যালকাইলেশন। এখানে দেখো ব্রোমো ডিঅ্যালকাইলেশন দেখতে পাচ্ছ? এই ধরনের সিস্টেমে দেখো এইসব জায়গাগুলোতে রেড অ্যারো দিয়ে দেখানো হয়েছে, দিস আর স্টেরিক্যালি ভেরি হিন্ডার। ওই জায়গাতে গিয়ে অ্যাটাক করাটা বেশ চাপ আছে, ডিফিকাল্ট, বিকজ দুটো টারশিয়ারি বিউটাইলকে ফেস করতে হয়। অন দি আদার হ্যান্ড যদি এই জায়গায় অ্যাটাক করে, এইখানে যদি অ্যাটাক করে, দেখো এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, স্টেরিক হিন্ড্রেন্স উইল বি কম্পারেটিভলি লেস। দ্যাট ইজ ওয়াই দিস সিস্টেম ওয়াজ স্পেসিফিক্যালি চোজেন টু ডেমনস্ট্রেট যে হ্যাঁ সত্যি যদি সিচুয়েশন ডিমান্ড করে তাহলে আমরা ইপসো সাবস্টিটিউশন পেতে পারি। এখানে কি হয়েছে? এটা ব্রোমো ডিঅ্যালকাইলেশন, নামটা ঠিক আছে? দেখো তো, ঠিক আছে। আরেকটা এক্সাম্পল দেখো, হ্যাঁ আরেকটা দেখো, এখানে দেখো আরেকটা দেখো, এটা হচ্ছে নাইট্রো ডিহ্যালোজিনেশন, অ্যাকচুয়ালি নাইট্রো ডিব্রোমিনেশন বলা উচিত। এইখানে যে ওএমই গ্রুপটা আছে এটা প্লাস এর এফেক্ট আছে, হুইচ মিনস যদি প্যারা পজিশনে অ্যাটাক করে তাহলে ওএমই নিজের প্লাস এর এফেক্ট দেখাতে পারে এবং এই ধরনের সিগমা কমপ্লেক্স তৈরিতে ওএমই উৎসাহ দেয়। তো এই ধরনের সিগমা কমপ্লেক্স তৈরি হতে পারে, বাট এখানে কোনো প্রোটন নেই। যদি কাউকে বেরোতে হয় তাহলে ব্রোমিনকে বেরোতে হবে। তো জেনারেলি ওএমই অর্থোপ্যারা ওরিয়েন্টাল, অর্থোপ্যারা ওরিয়েন্টাল বলে ওএমইর অর্থ পজিশনে একটা অ্যাটাক করছে, দেখো নাইট্রো এখানে ঢুকেছে, সেটা জাস্ট নর্মাল এসিএআর অর্থ অ্যাটাক টুয়ার্ডস ওএমই। কিন্তু প্যারা পজিশনে যদি অ্যাটাক করে তাহলে সেখানে দেয়ার ইজ নাথিং, মানে কোনো হাইড্রোজেন নেই যে সেখান থেকে বেরিয়ে যেতে পারে, সো ইউ হ্যাভ অনলি ব্রোমিন দেয়ার। সো ব্রোমিন বেরিয়ে গেছে এবং ব্রোমিন বেরিয়ে গিয়ে এখানে NO2 ঢুকেছে, তার মানে ব্রোমিন বেরিয়েছে কি হিসেবে? বিআর প্লাস হিসেবে। ব্রোমিনটা বিআর প্লাস হিসেবে বেরোতে পারে। ইটস নট গুড, বাট ইটস নট এক্স্যাক্টলি ভেরি ব্যাড আইদার। সো বিআর প্লাস যদি বেরিয়ে যায়, এখানে নাইট্রো ঢুকলো, তাহলে এখানে ইউ হ্যাভ নাইট্রো ডিব্রোমিনেশন বা নাইট্রো ডিহ্যালোজিনেশন। দেন ইউ হ্যাভ প্রোটো ডিসিলাইলেশন। এটা অত ইম্পর্টেন্ট নয় তোমার জন্য, কারণ সিলিকনের কেমিস্ট্রিতে তুমি পড়োনি বা এর মধ্যে পড়বেও না। সিলিকন খুব অল্প কটা জায়গায় তোমার হয়তো অ্যাসাইলাইন কন্ডেনসেশনে আর হয়তো সিলাইডেন আর ইথার বানানোর সময় কাজে লাগবে, কিন্তু আদারওয়াইজ সিলিকনের কেমিস্ট্রি এক্সটেন্সিভলি পড়ার কোনো স্কোপ তোমার এই কোর্সের মধ্যে নেই। বাট সিলিকন ক্যান অলসো লিভ অ্যাজ আ ক্যাটায়ন, এবং সেখানে দিস ইজ প্রোটো ডিসিলাইলেশন। তার মানে ইনকামিং ইলেকট্রোফাইলটা কে গো? H+, এর সোর্স ইজ HClO4 এবং এখান থেকে তার মানে SiMe3+ এ বেরিয়ে যাচ্ছে। This reaction is very important. This is benzene sulfonic acid, and if you treat that with dilute H2SO4 heating condition, then you have a proto desulfonylation বা proto desulfonation. তার মানে এখানে ইনকামিং ইলেকট্রোফাইল হচ্ছে H+, আর আউটগোয়িংটা হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড বা SO3H+, whatever you may want to call it. And this, you will see, will be an important tool in functionalizing different positions of an aromatic ring. সালফোনেশন করো, করে একটা পার্টিকুলার পজিশনকে ব্লক করো, করার পরে অন্য যে কোনো ফাংশনাল গ্রুপ তুমি অন্য পজিশনে ইন্ট্রোডিউস করতে চাইছো করে নাও, তারপরে আবার SO3H গ্রুপটাকে ডাইলিউট H2SO4 দিয়ে ফুটিয়ে হাঁটিয়ে দাও। So it kind of blocks this particular position
when you are trying to functionalize any of these positions in other reactions, আর তারপরে যখন তুমি এটাকে ডিপ্রোটেক্ট করছো, কারণ প্রোটেকশন ডিপ্রোটেকশন স্ট্র্যাটেজির মতো কাজ করছে, যখন তুমি ডিপ্রোটেক্ট করছো dilute sulfuric acid দিয়ে, you are getting the benzene. You will see examples, তখন তুমি বুঝতে পারবে। আচ্ছা, এরপরে আরো কিছু কিছু এক্সাম্পল আছে যেখানে ইপসো অ্যাটাক হয়ে তারপরে ফার্দার রিয়াকশন হয়। যেমন এখানে একটা কম্পাউন্ড দিয়েছে, আমরা এর আগে এটার 1,3,5 ভ্যারিয়েশনটা দেখলাম, এবার এটা হচ্ছে 1,2,4 টারশিয়ারি বিউটাইল বেনজিন। এখানে একটা স্টেরিক ক্রাউডিং আছে, দেখতে পাচ্ছ? আছে। তো এটাকে যদি তুমি ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ LCl3 দিয়ে নাইট্রোবেনজিন মিডিয়ামে ফুটাও, if you hit this thing, and after certain time work the reaction mixture up, then you will see যে one of the tertiary butyl groups has migrated, এবং সেটা একটা মোর স্টেবল পজিশনাল আইসোমার তৈরি করেছে, কারণ এখানে দুটো টারশিয়ারি বিউটাইলের মধ্যে অতটা স্টেরিক হিন্ড্রেন্স নেই যেটা এখানে আছে। এটা হলো কি করে? এটা হয়েছে ফার্স্টে রিঅ্যাক্ট মিডিয়ামে H+ জেনারেটেড হয়েছে, কারণ ক্যাটালিটিক LCl3 আছে, তো এটার হাইড্রোলিসিসের ফলে HCl তৈরি হতে পারে, কারণ H+ থাকবে মিডিয়ামে। H+ এই পার্টিকুলার পজিশনটা, এটা ইপসো পজিশন, এখানে অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখান থেকে টারশিয়ারি বিউটাইল গ্রুপ বেরিয়ে গেছে, টারশিয়ারি বিউটাইল গ্রুপ বেরিয়ে গিয়ে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছে। And as you can understand, the tertiary butyl is a powerful electrophile, so it can come back. যদি কাম ব্যাক করে, তো যদি এখানে অ্যাটাক করে তাহলে আবার এই একই জিনিস হয়ে যাচ্ছে, এবং এটা যদি অ্যারোমাটাইজ করে তাহলে এটা এইটাই হবে। কিন্তু দেয়ার ইজ এ পসিবিলিটি যে এই জায়গাটা অ্যাটাক না হয়ে এইখানে অ্যাটাক হতে পারে। যদি এখানে অ্যাটাক করে তাহলে তোমার সিগমা কমপ্লেক্সে তিনটে টারশিয়ারি বিউটাইল নিজেদের মধ্যে অ্যাপার্ট থাকবে এবং তাদের মধ্যে স্টেরিক হিন্ড্রেন্স হবে না, এবং তুমি ইভেন্চুয়ালি সেটাকে অ্যারোমাটাইজ করার পরে এই কম্পাউন্ডটা পাবে, যেটা থার্মোডাইনামিক্যালি অনেক বেশি স্টেবল কম্পেয়ার টু এটা। তার মানে এটা বেসিক্যালি ইকুইলিব্রিয়াম এই দুটোর মধ্যে আন্ডার দিস রিঅ্যাকশন কন্ডিশন। যেহেতু ইকুইলিব্রিয়াম আছে, থার্মোডাইনামিক কন্ট্রোল ইজ অ্যাক্টিং। থার্মোডাইনামিক কন্ট্রোল মিনস যেটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল প্রোডাক্ট সেটা ডমিনেট করবে, তাহলে এটা মোর স্টেবল প্রোডাক্ট, এটা ডমিনেট করছে। এই এক্সাম্পলটা আমরা একটু আগে দেখলাম, ডাইআইসোপ্রোপাইল বেনজিন, এটা ইনফ্যাক্ট পরীক্ষাতে দেয় বা অনেকবার দিয়েছে। সেখানে দুটো কম্পাউন্ড হয়েছিল, একটা হচ্ছে তোমার অর্থো সাবস্টিটিউশন, একটা হচ্ছে ইপসো সাবস্টিটিউশন। ইপসো সাবস্টিটিউশনটা ঠিকঠাক আছে, মানে ওটা নিয়ে কারোর কিছু বলার নেই। ওটাতে আগে নাইট্রো অ্যাটাক করবে এই পজিশনটাতে, এটা উপরে নিচে যে কোনো জায়গায় তুমি অ্যাটাক করতে পারো, বিকজ দোজ আর দ্য সেম পজিশন। আমি উপরে অ্যাটাক করেছি, তারপরে সেখান থেকে আইসোপ্রোপাইল গ্রুপ বেরিয়ে যাচ্ছে এবং ইউ হ্যাভ দিওর নাইট্রো ডিঅ্যালকাইলেটেড প্রোডাক্ট, দ্যাটস ইপসো সাবস্টিটিউশন। অর্থো সাবস্টিটিউশন প্রোডাক্ট অ্যাকচুয়ালি দুভাবে আসতে পারে। একটা হচ্ছে সরাসরি অর্থ পজিশন অ্যাটাক করলো এভাবে, তাহলে এই সিগমা কমপ্লেক্সটা তৈরি হবে, এখান থেকে প্রোটন বেরিয়ে গেলে এটা। ইপসো যে সিগমা কমপ্লেক্সটা আছে, দ্যাট অলসো হ্যাপেন্স টু গিভ ইউ অ্যাক্সেস টু দ্য সিগমা কমপ্লেক্স হুইচ লিডস টু দ্য অর্থ প্রোডাক্ট। এইখানে যে সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়েছিল ইপসোর জন্য, যেটা থেকে আমরা এই আইসোপ্রোপাইল গ্রুপটাকে এলিমিনেট করে দিয়ে ইপসো সাবস্টিটিউশন প্রোডাক্টটা পাচ্ছিলাম, তার আরেকটা ফেট আছে। আমরা বলেছিলাম যেগুলো অনেক রকম রিঅ্যাকশন হতে পারে, তো একটা ফেট হচ্ছে নাইট্রো যদি মাইগ্রেট করে, 1-2 নাইট্রো শিফট যদি হয়, তো যদি শিফট হয় তাহলে নাইট্রো এখানে চলে যাবে, এবং এই সিগমা কমপ্লেক্স থেকে যদি তুমি প্রোটন লুজ করো তাহলে তুমি তোমার যেটা যেটা অর্থো সাবস্টিটিউশন প্রোডাক্ট সেটা তুমি পেতে পারো। তার মানে অর্থো সাবস্টিটিউশন প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ক্যান অ্যারাইজ ফ্রম টু ডিফারেন্ট পাথওয়েজ। একটা হচ্ছে ইপসো, আর আরেকটা হচ্ছে ইপসো সিগমা কমপ্লেক্সের থ্রু দিয়ে ভায়া রিঅ্যারেঞ্জমেন্ট, আর একটা হচ্ছে ডিরেক্ট অ্যাটাক, যেটা আমরা নিচে আউটলাইন করেছি। আচ্ছা, যদি তুমি টলুইন নাও, যে টলুইনের মিথাইল যে কার্বনটাতে আছে সেই কার্বনটা হচ্ছে C40 লেভেলড, এবং সেটাকে ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ HCl3 নাইট্রোবেনজিন দিয়ে হিট করে রেখে দাও, সেম কন্ডিশন যে কন্ডিশনে তুমি এটাকে আইসোমারাইজ করেছিলে, তাহলে দেখা যায় যে টলুইনের যে লেভেলটা সেটা স্ক্র্যাম্বলড হয়ে গেছে। তার মানে তুমি মিক্সচার অফ টলুইন পাচ্ছ, যে মিক্সচার অফ টলুইনে ইপসো পজিশন লেভেলড, অর্থো পজিশন লেভেলড, meta position leveled as well as para position leveled. So you have a mixture of 4 different products. এই যে এটা লিখেছি, এটা মানে কি বুঝতে পারছো? এটার মানে কি এইটা যে একটা টলুইন মলিকিউল আছে যেখানে 6টা কার্বনই লেভেলড, এটা মানে কি তাই বোঝায় না কি বোঝায়? এটা কিন্তু হতে পারে না যে একটা টলুইনের মধ্যে সবকটা কার্বন লেভেলড, এটা হতে পারে না, এটা ইম্পসিবল। সেটা কি করে হবে?
একটা টলুইনের মধ্যে একটা কার্বনই লেভেলড হবে, কিন্তু তাহলে এইটা লেখার মানেটা কি? স্ক্র্যাম্বলিং বোঝানো হচ্ছে, তাহলে এটা এটা লিখে আমি কি বোঝাতে চাইছি? এনিওয়ান? কেউ বলতে পারো না? ডিফারেন্ট প্রোডাক্ট হবে কিন্তু স্যার একসঙ্গে লেখা হয়েছে সবগুলোকে। কি কি কটা প্রোডাক্ট হবে বলো তো এখানে? অ্যাকচুয়ালি কটা প্রোডাক্ট হবে? ওই স্টার্টটা কোথায় কোথায় যাবে? এই যে ছবিটা আঁকা আছে, এটা এটা মানেটা কি? স্টার্টটা তাহলে কোথায় কোথায় যাচ্ছে? স্টার্টটা অল অ্যাভেলেবল পজিশনে যাচ্ছে, তাই তো? তো কটা প্রোডাক্ট হবে অ্যাকচুয়ালি? চারটে। চারটে প্রোডাক্ট। ইপসো একটা, অর্থ একটা, কারণ অর্থ দুটো পজিশন তো সেম, কাজে তুমি বাঁদিকে লেখো ডান দিকে লেখো ডাজন্ট ম্যাটার। মেটা দুটো সেম, তাহলে মেটা আরেকটা, আর প্যারাটা ইউনিক। তার মানে এখানে চারখানা প্রোডাক্ট হবে। তো এটা হলো কি করে? প্রথমত মিডিয়ামে এইচ প্লাস তৈরি হয়েছিল, তাহলে ইপসো অ্যাটাক হয়েছে। ইপসো অ্যাটাক হওয়ার পরে মিথাইল শিফট করে চলে গেছে এখানে, এবং তারপরে যদি অ্যারোমাটাইজ করে, খেয়াল করে দেখো মিথাইলের পাশের কার্বনটা লেভেল দেবে, ঠিক আছে? তুমি শুরু করেছিলে এইটা দিয়ে, মিথাইলের পাশের কার্বনটা লেভেল, আর এখানে মিথাইলে যে কার্বন আছে তার পাশের কার্বনটা লেভেল, অর্থাৎ অর্থ কার্বনটা লেভেল। আগে ইপসোটা লেভেল ছিল, এখন অর্থটা লেভেল হয়ে গেছে, কারণ যেটা আগে ইপসো ছিল সেটা এখন অর্থ হয়ে গেছে। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলো? ইয়েস স্যার। এই মাইগ্রেশন কিন্তু এখানে নাও থামতে পারে, অর্থাৎ এই যে সিগমা কমপ্লেক্সটা এটা যে অ্যারোমাটাইজ করবে এখানে তার কোনো গ্যারান্টি নেই। এই মিথাইল মাইগ্রেশন চলতে পারে, যদি মিথাইল মাইগ্রেশন চলে তাহলে আরেকটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে, যেটা অ্যারোমাটাইজ করলে যে কার্বনটা লেভেলড, যেটা নাকি আগে ইপসো ছিল, সেটা এখন কি হয়েছে দেখো, এর রেসপেক্ট এটা কি মেটা হয়ে গেছে। তো এটা যদি চলতে থাকে তাহলে এটাও তৈরি হতে পারে। এই কারণটা কি? প্যারা। প্যারা। তো এরকম হতে পারে, ইটস নট নট আনহার্ড অফ, ইটস কোয়াইট পসিবল। এবং এটা প্রমাণ করে যে there are a series of rearrangement reactions going on which is triggered by the ipsoprotonation of the toluene carbon, the carbon that bears the methyl substituent. আর যে পাথওয়েটার কথা বলা হয়েছিল সেটা হচ্ছে যে যদি নিউক্লিওফিলিক অ্যাটাক করে আটকে দেয়, যেমন আমরা এই জায়গাটাতে একটা 1,1,4 ডাইসাবস্টিটিউটেড বেনজিন নিয়েছি, যেখানে এই পজিশনে অ্যাটাক করাটা স্টেরিক্যালি রিলেটিভলি হিন্ডার্ড, বিকজ এখানে আইসোপ্রোপাইল গ্রুপ আছে, এই পজিশনে অ্যাটাক করাটা বেটার। এবং এটা যেহেতু প্লাস আই এফেক্ট দেখায়, তাহলে এর কি হবে? অর্থোপ্যারা ডিরেক্টর তো নাকি? আইসোপ্রোপাইল গ্রুপ কি ধরনের বিহেভ করে? ও কি ইলেকট্রন উইথড্রয়িং না ইলেকট্রন ডোনেটিং? স্যার ইলেকট্রন ডোনেটিং। কি মেকানিজম ইলেকট্রন ডোনেটিং? ইন্ডাকটিভ এফেক্ট আর হাইপার কনজুগেশন। ইন্ডাকটিভ এফেক্ট, হাইপার কনজুগেশন। সো ইটস স্ট্রেট ফরওয়ার্ড অর্থোপ্যারা ওরিয়েন্টেড অ্যাক্টিভেটর। তো ও অর্থ পজিশনে ঢুকতে দিচ্ছে না, কারণ স্টেরিক হিন্ড্রেন্স আছে। প্যারা পজিশনে নাইট্রেশন হয়েছে, তাহলে ইপসো অ্যাটাক করেছে প্যারা পজিশনে, and the reaction is medium is containing a potential nucleophile which is acetic acid, তো acetic acid এখানে অ্যাটাক করেছে, 1,4 ডাইসাবস্টিটিউটেড বেনজিন তৈরি হয়েছে। এবং এই ধরনের কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে একটা প্রবলেম আছে, ঠিকই সমস্যা একটা আছে, সেটা হচ্ছে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। সেই জন্য জেনারেলি বেনজিন সিস্টেমে এগুলো খুব বেশি দেখা যায় না, এরকম অনেক দেখা যায় যদি তুমি হায়ার অর্ডার ন্যাফথালিন, অ্যান্থ্রাসিন, ফেনান্থ্রিন এই জাতীয় জিনিস নাও, কারণ সেক্ষেত্রে অ্যাজ ইউ উইল সি লেটার যে সেখানে রেজোনেন্স এনার্জিটা বেনজিনের থেকে রিলেটিভলি কম থাকে, লস অফ রেজোনেন্স এনার্জি ফর ইলেকট্রোফিলিক অ্যাটাক সেটা কম হয়। আর এই এক্সাম্পলটা তো আমরা আগের দিনই দেখেছিলাম। এই সমস্ত জায়গায় অ্যারোমেটাইজেশনটাকে হিন্ডার করার জন্য প্যারা পজিশনে যেটা অ্যাক্টিভেটর গ্রুপ, এই যে অ্যাক্টিভেটর গ্রুপগুলোর প্যারা পজিশনে না হাইড্রোজেন নেই, এখানে মিথাইল আছে, এখানে একটা মিথাইল আছে, হুইচ এনশিওরস যে তুমি এখানে চট করে অ্যারোমেটাইজেশন করতে পারবে না। আবার চট করে যে অর্থ পজিশনে অ্যাটাক করতে পারবে সেটাও হবে না, কারণ বুঝতেই পারছো এটা তো বিরাট বড় সাইজ, তার ফলে ও অর্থ পজিশনে অ্যাটাক করতে ডিসকারেজ করে। এটার সাইজটাও নেহাত খারাপ নয়, এও অর্থ পজিশনে চট করে অ্যাটাক করতে এনকারেজ করে না, রেদার ওরা প্যারা পজিশনে ডিরেক্ট করে স্টেরিক্যালি। কিন্তু প্যারা পজিশনের সমস্যা হচ্ছে অ্যানোটাইজ করতে পারবে না, বিকজ দেয়ার ইজ নো হাইড্রোজেন হিয়ার। And as a result of that, you have either inter or intramolecular attack to give you this sort of compounds, which goes to show যে হ্যাঁ সত্যি সত্যি সিগমা কমপ্লেক্স টাইপের একটা কোনো জিনিস তৈরি হয়েছিল, যেটা ইন্ট্রা বা ইন্টারমলিকুলার নিউক্লিওফিলিক অ্যাটাকের মাধ্যমে আমরা ক্যাপচার করতে পারছি, which also proves যে এই জায়গাটায় যখন অ্যাটাকটা হয়েছে তখন these are the ipso attacks. So এই একই এক্সপেরিমেন্ট থেকে তুমি দু রকমের ইয়ে পেতে পারো। হলো? ইপসো বুঝেছো? বুঝেছো না বোঝনি?
Yes, sir. ঠিক আছে, এবার তাহলে আমরা একটু ইন্সপেক্ট করি যে যদি ডাইসাবস্টিটিউট, এটা দেখো এটা সিলেবাসে লেখা নেই যে ডাইসাবস্টিটিউটেড বেঞ্জিন ডেরিভেটিভের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক কি হবে সেটা পড়তে হবে, সেটা লেখা নেই। কিন্তু বহু রিয়াকশন আছে যেখানে পরে অ্যাপ্লিকেশন পড়তে গেলেই তুমি তখন দেখবে যে ডাইসাবস্টিটিউটেড বেঞ্জিনের উপর একটা থার্ড সাবস্টিটিউয়েন্ট ঢুকছে, তাহলে সে কোথায় ঢুকবে। এবার এখানে এমন জিনিস হতে পারে যে দুটো সাবস্টিটিউয়েন্ট আছে এবং দুটোই একে অপরের যে ডাইরেক্টিভ ইনফ্লুয়েন্স সেটাকে রিইনফোর্স করে, মানে অ্যাজ ইফ কোন একটা মলিকিউলের দুটো বন্ড মোমেন্ট যদি একই দিকে কাজ করে তাহলে তার ওভারঅল ডাইপোল মোমেন্ট অনেক বেশি হয়, অনেকটা সেই রকম। যেমন ধরো এই কম্পাউন্ডটার নাম কি জানো? এর নাম কি? এটা কি নাম গো? কি হলো? হায় রে, মেটাজাইলিন। মেটাজাইলিন, তো মেটাজাইলিনের দুটো মিথাইল গ্রুপ তাদের রেসপেক্টে অর্থ প্যারা ডিরেক্ট করে, তাই তো? তাহলে এই পজিশনটা এর রেসপেক্টে কি প্যারা, এর রেসপেক্টে কি অর্থ, এই পজিশনটা এর রেসপেক্টে অর্থ, এর রেসপেক্টে প্যারা, এই পজিশনটা সেটা দুটো রেসপেক্টেই অর্থ। তো লালটা দিয়ে কি বোঝানো আছে, তার মানে কি? তাহলে অ্যাকচুয়ালি সাবস্টিটিউশনটা কোথায় হবে? হয় এখানে হবে, নাহলে এখানে হবে। তাই এই দুটো পজিশন ইকুইভ্যালেন্ট তো, না ইকুইভ্যালেন্ট না? কি করে বুঝলি? এক্সচেঞ্জ করা যায় ওদেরকে সি2 দিয়ে? হ্যাঁ যায় তো। তাহলে হয় এখানে ঢুকবে না এখানে ঢুকবে। এবার কটা ঢুকবে, দুটো ঢুকবে না তিনটে ঢুকবে, সে তো দুটো ঢুকতে পারে হয়তো, এটা নির্ভর করছে যে একটা ঢোকার পরে তারপর রিং এর সিস্টেমটা কিরকম দাঁড়ালো, সেগুলো ম্যাটার করে। কিন্তু আমরা আপাতত এই দুটো পজিশনকে আইডেন্টিফাই করে রাখলাম যে কোনো একটা জায়গায়। এই কম্পাউন্ডের নাম কি? এগুলো তো জানতে হবে। বলবো নামটা, তুমি শুনেছো হয়তো, এবং এটা তুমি কোন কানেকশনে শুনেছো সেটাও তোমাকে আমি বলে দিতে পারি। টটোমারিজম যখন পড়া হয়েছিল, ফেনল কিটো টটোমারিজম, রেসরসিনল, শুনেছো নামটা? রেসরসিনল। তাহলে এই কম্পাউন্ডের মধ্যে তুমি যদি ওইচ আর ওইচ, ওইচ ওইচ কি টাইপের গ্রুপ, অ্যাক্টিভেটর আর ডিঅ্যাক্টিভেটর? ওইচের কি আছে? মাইনাস আই প্লাস আর, প্লাস আর স্ট্রঙ্গার, কারণ অক্সিজেনের সাথে কার্বনের অরবিটাল সাইজ ম্যাচ করে, তাহলে ওভারঅল ইলেকট্রন ডোনেটিং, তাহলে অ্যাক্টিভেটর। এবং অ্যাক্টিভেটর উইথ রেজোনেন্স, তাহলে অর্থোপ্যারা ওরিয়েন্টার। তাহলে আগের মতোই দেখে নাও, ঠিক আছে তো? এটা নিয়ে কোনো কনফিউশন নেই তো? তারপরটা দেখো, NHCOMe SO3H, এটা কি ধরনের গ্রুপ, অ্যাক্টিভেটর আর ডিঅ্যাক্টিভেটর? NH এর লোন পেয়ার আছে, তার মানে বেঞ্জিনের দিকে দিতে পারে, তার মানে প্লাস আর এফেক্ট আছে, যদিও ক্রস কনজুগেটেড সিস্টেম, কারণ NH এর পাশে C ডাবল বন্ডেড ও আছে, সেটা ম্যাটার করে না, ক্রস কনজুগেশন থাকলেও থাকতে পারে, কিন্তু নাইট্রোজেনের উপর লোন পেয়ার আছে মানে বেঞ্জিন কিছু লোন পেয়ারের অ্যাসিস্ট্যান্স পাবে, which means activator, অর্থোপ্যারা ওরিয়েন্টেড। SO3H কি ধরনের গ্রুপ, উইথড্রয়ার আর ডোনার? ডোনার, Withdrawal, sir. withdrawal, Withdrawal. minus I minus R, in fact very bad for electrophilic substitution। তো ও কি করবে, ডিঅ্যাক্টিভেটর as well as মেটা ওরিয়েন্টেড, তাই তো? মেটা ওরিয়েন্টেড, তাই তো? তো এই পজিশনটা কার ওর রেসপেক্টে কি? তো তার মানে এ যে বলছে অর্থতে যাও আর এ বলছে মেটাতে যাও, তাহলে এই দুটো পজিশনই হবে, ঠিক আছে না ঠিক নেই? ঠিক আছে তো? আচ্ছা, 4-ক্লোরোবেঞ্জোইক অ্যাসিড, ক্লোরিন কি ধরনের গ্রুপ? ক্লোরিন কিন্তু ইউনিক হ্যালোজেন, ডিঅ্যাক্টিভেটর, অর্থোপ্যারা ওরিয়েন্টার। CO2H কি ধরনের গ্রুপ? Electron withdrawing. তার মানে ডিঅ্যাক্টিভেটর মেটা ওরিয়েন্টার, ডিঅ্যাক্টিভেটর মেটা ওরিয়েন্টার, তাহলে ঠিক আছে তো এই দুটো? তারপর একটা দেখো, অ্যানিসোলের 2-নাইট্রো অর্থোনাইট্রো অ্যানিসোল, অ্যানিসোল হচ্ছে OMe, PHOMe হচ্ছে অ্যানিসোল, ফিনাইল মিথাইল ইথার। তো OMe কি ধরনের গ্রুপ?
অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটর অর্থোপ্যারা ওরিয়েন্টেড, যদি তাই হয় তাহলে এখানে অর্থোপ্যারাতে ঢোকাচ্ছে। নাইট্রো রেসপেক্ট এই দুটো কি? নাইট্রো তো ডিঅ্যাক্টিভেটর মেটা ওরিয়েন্টেড, তো ঠিকই আছে। তাই প্রত্যেকটা এক্সাম্পলই কিন্তু তোমাকে দেখাচ্ছে যে দুটো সাবস্টিটিউয়েন্ট একে অপরকে ইনফ্লুয়েন্স করছে। এবার যদি এরকম হয় যে কোঅপারেশন নেই, কনফ্লিক্ট আছে, অর্থাৎ একটা যেখানে বলছে অন্যটা তার উল্টো দিকে বলছে, যেমন এই সিচুয়েশনটা খেয়াল করো, এই যে OH এর রেসপেক্টে এই দুটো পজিশনে যাওয়া উচিত অর্থোপ্যারা ওরিয়েন্টেড, ঠিক তো না ঠিক না? ইয়েস স্যার। আর NHCOME তার রেসপেক্টে এই দুটো পজিশনে যাওয়া উচিত, ঠিক তো না ঠিক না? এবার NHCOME সাইজটা একটু বড় আছে, তার ফলে এই জায়গাটাতে একটু স্টেরিক হিন্ড্রেন্স হয়তো হলেও হতে পারে, কিন্তু NHCOME বলছে এই দুটো পজিশন কাটা চিহ্ন দুটো, আর OH বলছে এই দুটো ডটেড পজিশন, তার মানে একে অপরকে নেগেট করে দিচ্ছে। মানে কোথায় যাবে এটা বলা খুব মুশকিল, এবং এখানে প্রবাবলি মিক্সচার অফ প্রোডাক্ট হবে। এখন এই চারটে জায়গার মধ্যে একমাত্র একটা জায়গা সম্বন্ধে তুমি একটুখানি বলতে পারো যে এই যে লাল চিহ্ন দিয়ে যেটা আছে সেটা NHCOME এর সাইজটা বড়, তো এই এখানে হয়তো হয়তো অতটা ঢুকবে না, কিন্তু বাকি তিনটে জায়গাতেই কিন্তু ঢুকতে পারে। এবং এইসব সিস্টেমের উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক করাটা খুব একটা কাজের কথা নয়, বিকজ ইউ উইল গেট মিক্সচার অফ প্রোডাক্ট। বুঝে গেল কিনা বলো? বুঝেছো? আচ্ছা, তারপরে দুটো দেখো তো, OH আর NE কোনটা ডিরেক্টিং এবিলিটি বেশি, কোনটা ডাইরেক্টিং এবিলিটি বেশি? হ্যাঁ, কারণ তার প্লাস আর এফেক্ট আছে। হাইপার কনজুগেশনের থেকে অনেক বেটার সেটা, প্লাস আই হাইপার কনজুগেশনের থেকে অনেক বেটার। যদি এরকম থাকে যে দুটোই অ্যাক্টিভেটর এবং অর্থোপ্যারা ওরিয়েন্টার, তাহলে যেটার যেটার ইয়ে বেশি, মানে অ্যাক্টিভেটিং ক্যাপাসিটি বেশি, যেটা ইলেকট্রন ডোনেশন বেশি, সে কিন্তু ডিকটেট করবে। আর দেখে নাও এখানে কে ডিকটেট করছে, OH না NE? কে ডিকটেট করছে? কেন ডিকটেট করছে বুঝতে পেরেছো? কারণ OH এর ইলেকট্রন ডোনেটিং ক্যাপাসিটি মিথাইলের থেকে বেশি। তার পাশেরটা দেখো, তার পাশেরটা দেখো, কে ডিকটেট করছে? একই গল্প। এই দুটো সিস্টেমের কমন হচ্ছে OH আর NE আছে। এই ধরনের সিস্টেমদেরকে কি বলে জানো? যেরকম দুটো মিথাইল থাকলে তাকে বলে জাইলিন। এদেরকে কি বলে জানো? NE আর OH যেই থাকে অ্যারোমেটিক রিং এর মধ্যে, তাকে কি বলে? ক্রেজল। ক্রেজল নামটা শুনেছো? প্রথমটা হচ্ছে অর্ধ ক্রেজল, তারপরটা হচ্ছে প্যারাক্রেজল, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যদি এরকম সিচুয়েশন হয় যে একটা অ্যাক্টিভেটিং একটা ডিঅ্যাক্টিভেটিং, যদি ডিঅ্যাক্টিভেটিং হয় তাহলে তার কিন্তু কোনো সে থাকবে না, তার কোনো সে থাকবে না, অ্যাক্টিভেটিং যা বলবে তাই। যেমন ধরো 2-ব্রোমোটoluene, ঠিক আছে, অর্থ ব্রোমোটoluene, ঠিক আছে, তাহলে ব্রোমিন কি অ্যাক্টিভেটর না ডিঅ্যাক্টিভেটর? ডিঅ্যাক্টিভেটর। হুম, কিন্তু ও কিন্তু অ্যাকচুয়ালি অর্থোপ্যারা ওরিয়েন্টেড, বাট দ্যাট ডাজন্ট ম্যাটার বিকজ ইট ইজ এ ডিঅ্যাক্টিভেটর, ওর কোনো সে নেই। তাহলে মিথাইল ঠিক করবে, মিথাইলের রেসপেক্টে দেখো দুটো জায়গায় অ্যাটাক হচ্ছে, ঠিক আছে তো? হুম, আচ্ছা, এই কম্পাউন্ডটার নাম হচ্ছে প্যারাব্রোমো অ্যাসিটানিলাইড। এই যে শুধু NHCOME যদি থাকে তাহলে তার নাম হচ্ছে অ্যাসিটানিলাইড, আর এটাকে আমরা বলছি প্যারা পজিশনে ব্রোমিনটা আছে, তার এটার নাম হচ্ছে প্যারাব্রোমো অ্যাসিটানিলাইড। তো তাহলে আমরা এখানে যদি আমরা দুটো সাবস্টিটিউয়েন্টকে জাজ করি, তো ব্রোমিন তুমি এইমাত্র বললে ডিঅ্যাক্টিভেটর অর্থোপ্যারা ওরিয়েন্টার, আর NHCOME কি অ্যাক্টিভেটর না ডিঅ্যাক্টিভেটর? অ্যাক্টিভেটর। তো যদি অ্যাক্টিভেটর হয় তাহলে ঠিক আছে, এই দুটো জায়গা ঠিক আছে তো? হ্যাঁ, তুমি বলতে পারো স্টেরিক হিন্ড্রেন্স থাকতে পারে, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। বাট আমি যদি ধরে নিই যে এই কার্বন গুলোতে অ্যাটাক হচ্ছে না, ইপসো কার্বন গুলোতে অ্যাটাক হচ্ছে না, আমি কেবলমাত্র আনসাবস্টিটিউটেড পজিশনটাই দেখতে চাইছি, তাহলে ডেফিনেটলি এই দুটো পজিশনই ফেভার করবে। তারপরটা দেখো তো, মেটানাইট্রো অ্যাসিটানিলাইড, দেখো তো কে ডিকটেট করছে, নাইট্রো না NHCOME? কারণ ও তো অ্যাক্টিভেটর অর্থোপ্যারা ওরিয়েন্টার, আর নাইট্রোর নেচার কি? ডিঅ্যাক্টিভেটিং। তাহলে ও যদি মেটাতে ডিরেক্ট করে, ও তো অর্থোপ্যারাতে চায় না, কিন্তু ওর ওর কোনো সে নেই। এখন এইখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে,
তুমি এই কথাটা জিজ্ঞাসা করতে পারো। যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে দেখাই। ধরো তোমাকে বললো এই সিস্টেম আছে, ঠিক আছে, এটা বেশ ইন্টারেস্টিং বিকজ ইট ইট ক্রিয়েটস এ কনফিউশন। এটা নাইট্রোটলিন, এখানে কোথায় অ্যাটাক হওয়ার কথা, কোন জায়গায় অ্যাটাক হওয়ার কথা, কার রেসপেক্টে অর্থোপ্যারা? তার মানে এখানে হওয়া উচিত, এখানে হওয়া উচিত। আর এই জায়গাটাকে আমরা বাদ দিচ্ছি, কেন বাদ দিচ্ছি? বিকজ দুটো সাবস্টিটিউয়েন্টের মাঝখানে ঢুকে রিয়াকশন হয়তো করবে না, স্টেরিক হিন্ড্রেন্স। পরপর তিনখানা সাবস্টিটিউয়েন্ট ঢুকে গেলে সেখানে স্টেরিক হিন্ড্রেন্স তৈরি হবে। বাট এইখানে যদি সত্যিই ধরো এখানে কেউ অ্যাটাক করে, তাহলে তোমার এইরকম তো সিগমা কমপ্লেক্স হবে। তারা পজিশনে ধরো সত্যি অ্যাটাক করলো, তাহলে এরকম তো সিগমা কমপ্লেক্স হবে। ধরো তোমার কেউ একটা অ্যাটাক করে, ধরো ব্রোমিনেশন করছিল তুমি, তো ব্রোমিন ঢুকেছে, এখানে হাইড্রোজেন আছে, প্লাস চার্জটা কোথায় যাবে? এখানে যাবে তো, যাবে তো এখানে। হ্যাঁ স্যার, ওখানেই যাবে। সেটা তো একটা দ্যাট ক্রিয়েটস এ প্রবলেম, না? হ্যাঁ স্যার, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের পাশে তো প্লাস চার্জ থাকে, তাই তো। আচ্ছা, এবার তুমি দেখো, যদি তুমি এটার সাথে এটাকে কম্পেয়ার করো, কারণ এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা ইনফ্যাক্ট এই প্লাস চার্জটা এখানেও যেতে পারে, বাট ইন দ্যাট কেস দ্যাট ইজ গুড, তাই তো নাকি? আর যদি তুমি ধরে নাও যে নাইট্রো ইজ ডিরেক্টিং, যদি নাইট্রো ডিরেক্ট করে, তাহলে নাইট্রো রেসপেক্টে যদি তুমি সিগমা কমপ্লেক্স আঁকো, তাহলে নাইট্রো তো মেটাতে ডিরেক্ট করবে। এবার নাইট্রো রেসপেক্টে এই মেটাটা তো ব্লক হয়ে আছে, তাহলে একমাত্র এখানে আসতে পারে। সো ইউ হ্যাভ সিচুয়েশন লাইক দ্যাট, এখানে প্লাস চার্জ আর এইখানে তোমার হচ্ছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে ব্রোমিন। এবার এর জন্য এখানে রেজোনেন্স স্ট্রাকচারটা রেজোনেন্স দিয়ে আঁকা উচিত। আরে ভাই, kind of slips when you need some arrow, it just eludes you. যদি তোমার মনে হয় যে তাহলে এবার এইটা এটাকে আমি তাহলে এখানে লিখতে পারি, আবার তাহলে আমি এখানে লিখতে পারি, এরকম হতে পারে তো। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এইটাতে যেরকম নাইট্রোর ডিস্টেবিলাইজেশনটাও সাফার করছে, ঠিক তেমনি মিথাইলের স্টেবিলাইজেশনটা পাচ্ছে। আবার এখানে ট্রেড অফটা হচ্ছে যে নাইট্রোর ডিস্টেবিলাইজেশন ওকে ফেস করতে হচ্ছে না, কিন্তু মিথাইলের স্টেবিলাইজেশনও ফেস করছে না, তাই তো? এখানে কি মিথাইল স্টেবিলাইজেশন পাবে? সেটা এখানে পাবে, সেটা এখানে পাবে। আর এছাড়াও এখানে আরেকটা আছে, তুমি যদি চাও তাহলে আমি এঁকে দিতে পারি, আরেকটা আছে এখানে, সেটা ইজ প্রবাবলি নট সো ইম্পর্টেন্ট। এটা এক, এটা দুই, এরকম আছে। কিন্তু এখানে কেউই সেরকম নেই, নাইট্রো নেই, মিথাইলও নেই, কাজে এটাকে আমরা অত ইম্পর্টেন্স দিচ্ছি না। আচ্ছা, এই দুটো ক্যানোনিক্যালের মধ্যে মোস্ট কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল কোনটা হবে? হোয়াট ডু ইউ থিঙ্ক? ডান দিকেরটা হবে না রাইট সাইড? যেখানে মিথাইল স্টেবিলাইজিং ফিচার দেখাচ্ছে, মিথাইল ওখানে স্টেবিলাইজিং ফিচার আছে, মিথাইল দেখাচ্ছে, প্লাস আই এফেক্ট দেখাচ্ছে, হাইপারকনজুগেশন দেখাচ্ছে, সো ও অনেক বেশি কন্ট্রিবিউটিং হবে। তো এর কন্ট্রিবিউশন কত হবে? খুব কমই হবে না? খুব কমই তো হবে। হ্যাঁ স্যার। এর কন্ট্রিবিউশন বেশি হওয়ার মনে করার তো কোনো কারণ নেই, যে কন্ট্রিবিউশন বিরাট বেশি হবে, কারণ এটা তো ডিস্টেবিলাইজড। তাহলে ওভারঅল রেজোনেন্সে কন্ট্রিবিউশন খুব কম হবে। তার মানে নাইট্রোর ডিস্টেবিলাইজেশন আর মিথাইলের স্টেবিলাইজেশন দুটোর এক্সটেন্ট কি এক হলো? যদি এই দুটো ক্যানোনিক্যালের 50-50 ওয়েটেজ থাকতো, তাহলে তুমি বলতে পারতো যে নাইট্রো যতটা ডিস্টেবিলাইজ করছে, মিথাইল ততটাই স্টেবিলাইজ করছে। বাট ইউ ইয়োরসেলফ হ্যাভ সেড যে এই ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন কম, এই ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন বেশি। তাহলে মিথাইলের স্টেবিলাইজেশন এবং নাইট্রো ডিস্টেবিলাইজেশন কোনটা বেশি? মিথাইলের স্টেবিলাইজেশন। তাহলে তুমি বুঝতে পারছো কেন মিথাইল ডিরেক্ট করে, নাইট্রো কেন ডিরেক্ট করে না? কারণ নাইট্রো যদি ডিরেক্ট করে, তাহলে মিথাইলের স্টেবিলাইজেশন এনজয় করার কোনো সুযোগ আছে? নো স্যার। তাহলে কে ডিরেক্ট করবে? মিথাইল ডিরেক্ট করবে না নাইট্রো ডিরেক্ট করবে? মিথাইল। তুমি যে মুহূর্তে এই প্রশ্নটা তুলেছো যে এই বাবা নাইট্রোর পাশে প্লাস চার্জ চলে এসছে, তার মানে তোমার মাথার পেছনে ব্যাক অফ দ্য মাইন্ডে কিন্তু ওইটা ঘুরছে যে এই ক্যানোনিক্যাল আর এই ক্যানোনিক্যালের কন্ট্রিবিউশন সেম। সেটা হতে পারে? সেটা কি পারে হতে? যেটা ডিস্টেবিলাইজিং
সেটার কন্ট্রিবিউশন কম হবে, আর যেটা স্টেবিলাইজিং তার কন্ট্রিবিউশন বেশি হবে। যেটা ডিস্টেবিলাইজিং তাকে আমি ধরবো কেন? সে তো মাইনর ক্যানোনিক্যাল, ওভারঅল রিয়াকশনের উপর তার কোনো এফেক্ট নেই। বুঝলে কিনা বলো, নাকি টেন হয়ে গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার এই জায়গাটা একটু বলুন তো। কোনটা বলবো? তোমার দেখছি এই জায়গাটাতেই মেন প্রবলেম। তুমি কালকে ওইখানটাতে ওই রেজোনেন্সটা তুমি বোঝোনি ভাই। এটার কন্ট্রিবিউশন যদি 70% হয়, আমি কথার কথা বলছি, তোমার এই জায়গাতে যে কি প্রবলেম আছে, তুমি এই একই লুপের মধ্যে ঘুরে যাচ্ছ। কালকেও তুমি ওই জায়গাটাতে একই রকম জায়গা, কিন্তু রেজোনেন্স ইম্পর্টেন্সটা তুমি কালকে ধরতে পারছিলে না। এটা 70%, এটা 30%, 30%ও না, মেবি 10%, মেবি এটা 20%, something like that. It's 20%. This is just completely arbitrary. I don't know what exact the data is. তাহলে এবার তুমি আমাকে বলো, নাইট্রোর যে ডিস্টেবিলাইজেশন আর মিথাইলের স্টেবিলাইজেশন দুটোর এক্সটেন্ট একই? স্যার তাহলে নাইট্রো যদি ডিস্টেবিলাইজ কম করে, মিথাইল যদি স্টেবিলাইজ বেশি করে, এবং তার রেসপেক্টে কম্পেয়ার করে এই সিচুয়েশনটাকে, এখানে কি মিথাইল কোন রকম স্টেবিলাইজেশন অফার করতে পারে? স্যার তাহলে এই এই দুটো সিচুয়েশনের মধ্যে কোনটা হবে? উপরের তিনটে না নিচের তিনটে, কোনটা হবে? উপরেরটাই হবে। উপরেরটাই হবে। যদি সিচুয়েশনটা এরকম হতো যে এটাও 50%, মানে এটাও 40%, এটাও 40%, এটা 20%, তাহলে কোনটা হতো? যদি এদের বাই এনি চান্স এদের কন্ট্রিবিউশন সেম হয়ে যেত, তাহলে মিথাইলের স্টেবিলাইজেশনের কোনো আলাদা কোনো ইম্প্যাক্টই থাকতো না। মিথাইলের যতটা স্টেবিলাইজেশন, নাইট্রোর ততটাই ডিস্টেবিলাইজেশন। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, সেক্ষেত্রে নাইট্রো ডিরেক্ট করতে পারে, মিথাইলও ডিরেক্ট করতে পারে। এটা তো হচ্ছে না। তার কারণ মিথাইলের স্টেবিলাইজিং ক্যাপাসিটি, by common sense we can argue the methyl stabilization capacity is much greater compared to the destabilization capacity of nitro, because destabilization is, after all, you are telling your audience that it is destabilization. So if it is destabilized, then how can the canonical contribute more towards the overall resonance structure? A contribution to minimum hobe, maybe even less, maybe 5% contribution, maybe this is 75% contribution. So methyl can stabilize the sigma complex much more compared to the destabilization of the nitro. তার ফলে মিথাইলই ডিরেক্ট করবে, বিকজ মিথাইল যদি ডিরেক্ট না করে, যদি নাইট্রো ডিরেক্ট করে, তাহলে মিথাইল স্টেবিলাইজ করার কোনো ক্ষমতাই নেই। বুঝলে কিনা বলো সবাই? বুঝেছো না বুঝেনি? ইয়েস স্যার। স্যার বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এটা অনেকটা কালকের সেই শেষ ক্লোজিং আর্গুমেন্টের মতো ছিল। কালকে যেটা তুমি বারবার জানতে চাইছিলে, যে ভিনাইল ব্রোমাইডের যখন ওই কেন ফ্লোরোবেনজিন ব্রোমোবেনজিন কেন অর্থোপ্যারা ডিরেক্টর? অর্থোপ্যারা ডিরেক্টর বিকজ তুমি যখন অর্থোপ্যারা ডিরেক্টর কিনা এই কোশ্চেনটা করছো, বেসিক্যালি ইউ আর কম্পেয়ারিং অর্থো, প্যারা এন্ড মেটা সিগমা কমপ্লেক্সেস। সেখানে দেখা যাচ্ছে অর্থ এবং প্যারাতে লিটল বিট অফ রেজোনেন্স পসিবল, মেটাতে নো রেজোনেন্স ইজ পসিবল, তো অর্থোপ্যারা হবে। আর যখন তুমি কোশ্চেন করছো যে ফ্লোরোবেনজিন, ক্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন, আয়োডোবেনজিন এদের ওভারঅল রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার টু বেনজিন, দেন ইউ আর কম্পেয়ারিং the ortho and para sigma complexes with respect to benzene. Be that as it may, যে ওখানে রেজোনেন্স আছে, রেজোনেন্স থাকার পরেও ওইখানটা ইন্ডাকটিভ এফেক্টও আছে, এবং ইন্ডাকটিভ এফেক্ট থাকার জন্য সেটা স্ট্রঙ্গার এফেক্ট হওয়ার জন্য, বিকজ ফ্লোরিন ইজ হাইলি ইলেকট্রোনেগেটিভ, আর অন্যগুলোর ক্ষেত্রে রেজোনেন্স ইজ ভেরি উইক বিকজ ওভারল্যাপ ভালো হয় না, ইনএফিশিয়েন্ট অরবিটাল সাইজ ম্যাচিং এর জন্য। তো সেইখানে তোমাকে তাহলে ডিসাইড, মানে তোমাকে মাথায় আনতে হবে যে ইন্ডাকটিভ এফেক্ট যদি গ্রেটার হয় রেজোনেন্সের থেকে, ফর হোয়াট এভার রিজন, the overall nature of the substituent is electron withdrawing, and if that happens then ওটা ডিঅ্যাক্টিভেটর। বাট তুমি তার আগেই কিন্তু কনক্লুড করে এসছো যে ইট ইজ আ অর্থোপ্যারা ওরিয়েন্টেড, because orthopara sigma complexes can enjoy a little bit of resonance, although inductive effect is also there. Meta sigma complex has no resonance at all, so meta sigma complex হবে না। ফাইনালি ক্লিয়ার হলো না? বলো, হয়েছে না হয়নি? হয়েছে? তো পরটায় যাবো, পরটায় যাচ্ছি তাহলে 3 নম্বর। হ্যাঁ, let's check out our study material 3. এবার আমরা স্পেসিফিক রিঅ্যাকশনে চলে যাচ্ছি। এখানে সত্যিকারের কথা বলতে কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশন গুলো দেখে তোমার মনে হতে পারে এত আমি কি করে মনে রাখবো।
টু বি অনেস্ট স্পেসিফিক কন্ডিশন তোমার মাথায় রাখতে হবে না। কিছু কিছু টিপিক্যাল রিয়েজেন্ট আছে যে রিয়েজেন্ট গুলো একটু মানে সেটা তোমার মনে রাখতে হবে। কিছু রিয়েজেন্ট আছে যেগুলো অ্যাক্টিভেটেড কম্পাউন্ডের জন্য রিয়েজেন্ট গুলো যথেষ্ট মাইল্ড, কিছু রিয়েজেন্ট আছে যেগুলো ডিঅ্যাক্টিভেটেড কম্পাউন্ডের জন্য যথেষ্ট হার্শ, সেইগুলো কিন্তু তোমার একটু মাথায় রাখতে হবে। তুমি যদি বলো যে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিয়ে আমি বেঞ্জিনের নাইট্রেশন করে দিয়েছি, তাহলে তো কেটে জিরো দিয়ে দেবে। এখানে আমরা পড়বো যেটা সেইটা বেসিক্যালি নরম্যান আর কক্সন বলে দুজনের খুব বিখ্যাত অর্গানিক কেমিস্ট্রির বই আছে, আরসি নরম্যান এবং জেমস কক্সন, এই দুজনের। তাদের বইতে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক যখন ডিসকাস করেছে, তো ওদের ডিসকাশনটা ছিল এরকম যে কোন 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 বন্ডটা তৈরি হচ্ছে সেইটা ধরে। তার মানে ইনকামিং ইলেকট্রোফাইলটা যদি নাইট্রোজেন বেস ইলেকট্রোফাইল হয়, তাহলে বেঞ্জিন রিং এর বা অ্যারাইল রিং এর কার্বনের সাথে একটা সিএন বন্ড তৈরি হবে। তো আমরা সেইভাবে পড়বো। তো সেই জন্য প্রথমে আছে নাইট্রেশন, ফর্মেশন অফ দি সিএন বন্ড। তুমি দেখবে আমাদের বইতেও সেইভাবেই লেখা আছে, সিএন বন্ড ফর্মেশন, সিএস বন্ড ফর্মেশন, সিএক্স বন্ড ফর্মেশন। তো এইভাবে আমরা লিখেছি। তো এইখানে আমরা প্রথমে সিএন বন্ড ফর্মেশন দেখছি। তো নাইট্রোজেন নিউক্লিওফাইল গুলোর মধ্যে সব থেকে পাওয়ারফুল এবং ডমিনেন্ট এবং সব থেকে কমন প্লেস নিউক্লিওফাইল হচ্ছে নাইট্রোনিয়াম NO2+, যেটা ডিফারেন্ট ভাবে তৈরি করা যায় ডিপেন্ডিং আপন ইউর সাবস্ট্রেট। যদি বেঞ্জিন তুমি নাও, তাহলে সেখানে নাইট্রেশন করার জন্য যে কমন রিয়েজেন্টটা ইউজ করা হয় সেটা বলা হয় নাইট্রেটিক মিক্সচার, হুইচ ইজ এ মিক্সচার অফ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এটা 35 to 55 ডিগ্রি সেন্টিগ্রেড রিয়াকশন করে। রিয়াকশন করার পর এটাকে কোল্ড ওয়াটারের মধ্যে ঢেলে দেয়, ঢেলে দিলে এটা অয়েল টাইপ সেপারেট হয়ে যায়, তারপর এটাকে ডিস্টিল করে বের করে নেয়। তো তোমাকে এইসব জিনিসপত্র মাথায় রাখতে হবে না, এগুলো আমি তো ফর দ্য সেক অফ ইনফরমেশন লিখেছি। তুমি পরীক্ষার খাতায় এইগুলো না লিখলে কি তোমাকে নাম্বার কাটবে? না, মোটেও কাটবে না। তুমি যদি এইটা লিখে দাও তাতেই হবে। এবং এখানে এই টেম্পারেচারও তোমার মনে রাখার দরকার নেই, ওয়ার্ম লিখে দিলেও চলবে। হ্যাঁ, একটু কিচ্ছু লিখলে না, কনসেন্ট্রেটেড H2SO বা কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিলে তাহলেও হয়তো নাম্বার পেয়ে যাবে, কিন্তু সেখানে ইউ রান এ রিস্ক অফ ইনকারিং আ লিটল বিট অফ পেনাল্টি। একটা খাতা যখন দেখা হয় তখন তো কেবল একটা কোশ্চেনের উপর বেস করে তো হয় না, তাদের ওভারঅল ইমপ্রেশন তৈরি হয়। কাজে কেউ যদি দেখে, কেউ যদি একটু বেশি পার্টিকুলার হয়, তাহলে সে দেখলো যে এখানে নাইট্রিক অ্যাসিড H2SO লিখেছে, টেম্পারেচার তো লেখেইনি, কিছুই লেখেনি, মানে অ্যাসিড বেঞ্জিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড দিলে রিঅ্যাকশনটা হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। 50 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার। এখানে নাইট্রোবেঞ্জিন তৈরি হবে। নাইট্রোবেঞ্জিন তার যে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের রেট, সেটা কি বেঞ্জিনের থেকে ফাস্টার না স্লোয়ার? নাইট্রো কি অ্যাক্টিভেটর না ডিঅ্যাক্টিভেটর? ডিঅ্যাক্টিভেটর। -I - R, তো ডিঅ্যাক্টিভেটর। এবং কি ওরিয়েন্টেশনটা কি হবে? মেটা। দেখো এখানে 3 রকম প্রোডাক্টই তৈরি হচ্ছে, 1 2 1 3 1 4। কোনটা মেজর? মেটা ওরিয়েন্টেড। মানে মেটা ডাইনাইট্রোবেঞ্জিন বা 1 3 ডাইনাইট্রোবেঞ্জিনটা তো মেজর হয়েছে। তো এবার এখানে এটাকে ক্রিস্টালাইজ করে বের করে নেওয়া হয়। ইনফ্যাক্ট এই রিঅ্যাকশনটা করার সময় কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO দিলে হয় না, কারণ এর যেহেতু রিঅ্যাকশন রেটটা স্লো। একে দেখো কি দিচ্ছে, টেম্পারেচারটা দেখো। তুমি বুঝতে পারছো যে নাইট্রোবেঞ্জিনের রিঅ্যাক্টিভিটি বেঞ্জিনের থেকে কম টুয়ার্ডস নাইট্রেশন রিঅ্যাকশন? সেটা বোঝা যাচ্ছে না যাচ্ছে না? রিএজেন্টটা দেখে বোঝা যাচ্ছে? কি করে বুঝবে? হার্শ রিএজেন্ট যদি ইউজ করতে হয়, টেম্পারেচার যদি বেশি দিতে হয়, টাইম যদি বেশি দিতে হয়, তো এক্সপেক্টেড যে তাহলে রিঅ্যাক্টিভিটি কম আছে। বোঝা গেল কিনা? ঠিক আছে। হ্যাঁ স্যার। টলুইনের ক্ষেত্রে বেঞ্জিনের থেকে রিঅ্যাক্টিভিটি তুমি বেশি এক্সপেক্ট করবে না কম এক্সপেক্ট করবে? বেশি এক্সপেক্ট করবে। এবং এক্ষেত্রে 35 ডিগ্রি টেম্পারেচার রিঅ্যাকশন হয়ে যায়, ওভারঅল 90% ইল্ড থাকে। খেয়াল করো, অর্থ প্রোডাক্টটা মেজর, অর্থপ্যারা ওরিয়েন্টার। তো মেটাটা আমরা লিখিনি এখানে, মেটাটা হয় না বা খুব কম হয়। তো অর্থ প্রোডাক্টটা মেজর, কারণ এখানে মিথাইলের সাইজ তো বিরাট কিছু বড় নয়, তার ফলে স্টেরিক্যালি হিন্ডার্ড নয় অর্থ পজিশন গুলো, স্ট্যাটিস্টিক্যালি তারা মোর ফেভারেবল। তাহলে এইখানটাতে নাইট্রো ঢুকেছে অর্থ পজিশনে, সেটা 58% প্রোডাক্ট, আর 37% হচ্ছে তোমার প্যারা। আচ্ছা, ব্রোমোবেঞ্জিনের ক্ষেত্রে ব্রোমিন কি, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভেটর আর অ্যাক্টিভেটর? ডিঅ্যাক্টিভেটর। এই টেম্পারেচারটা দেখে তোমার কি মনে হচ্ছে? বেঞ্জিনের থেকে রিঅ্যাকশন রেট অনেক কম। কম আছে, 90 ডিগ্রি সেন্টিগ্রেডে রিঅ্যাকশন করতে হচ্ছে। তারপরে তুমি 4 ব্রোমো নাইট্রোবেঞ্জিন বা 1 ব্রোমো 4 নাইট্রোবেঞ্জিন, হোয়াট এভার মে বি দ্য কেস, তুমি পেয়েছো। এবং সেক্ষেত্রে ব্রোমিনের সাইজটা যেহেতু বড়, পাশে খুব একটা এনকারেজ করছে না, প্যারা পজিশনে ঢোকাচ্ছে। কিন্তু এই যে টেম্পারেচার দেখে দেখে তুমি দুমদাম বলে দিচ্ছ না,
এটা কিন্তু তোমাকে বিপদে ফেলে দিতে পারে, এর পরেরটাই তুমি ব্যাখ্যা করতে পারবে না। এটা কি গ্রুপ? অ্যাসিটাইল। কি ধরনের নেচার? ইলেকট্রন উইথড্রয়িং অর ডোনেটিং? মেটাতে ডোনেট করার কথা, তো ডিঅ্যাক্টিভেট হওয়ার কথা না? দেখো তো টেম্পারেচারটা। ফাইভ ডিগ্রি 5 ডিগ্রি সেন্টিগ্রেড। আর বেঞ্জিনে কত লেগেছিল? তার মানে তুমি বলতে চাও যে অ্যাসিটাইল গ্রুপ যদি ইনক্লুড করি এই কম্পাউন্ডটা অ্যাসিটোফেনন, তাহলে বেঞ্জিনের থেকে মোর রিঅ্যাক্টিভ? রিয়েলি? তাহলে তো এর আগে যা যা শিখেছিলাম সব তো তাহলে তো ভুলে যেতে হয়। Actually, it is not a very wise decision to look at the temperature. You have to look at the reagent. যদি রিয়েজেন্ট দেখে তুমি বুঝতে পারো ইটস ফাইন, ওয়েল এন্ড গুড, দেখো চিন্তা করে দেখো, দেখো এই জায়গায় তুমি কনসেন্ট্রেটেড এইচএনও ইউজ করেছো, এখানে ফিউমিং এইচএনও ইউজ করেছো, সো দ্যাট মেক সেন্স যে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডেও হচ্ছে না, ফিউমিং নাইট্রিক অ্যাসিড লাগছে। তার মানে ডেফিনেটলি ফিউমিং নাইট্রিক অ্যাসিড যার লাগে সে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যার লাগে তার থেকে লেস রিঅ্যাক্টিভ। টেম্পারেচার কিন্তু ভাই ট্রেচারাস, কারণ দেয়ার ইজ নো ওয়ে that this thing is more reactive than benzene towards an aromatic electrophilic substitution, then why is only 5 degrees centigrade and only 35 degrees centigrade required for benzene and only 5 degrees centigrade হয়ে যাচ্ছে কেন? It has got to do with solubility. Benzene is not soluble in this mixture, concentrated nitric acid, concentrated sulfuric acid, unless you warm it. এটাকে ওয়ার্ম করতে হবে, এটাকে ওয়ার্ম করতে হবে। আর তুমি একটা জিনিস দেখো, এইখানে খেয়াল করে দেখেছো এখানে একটা বেসিক গ্রুপ আছে, কার্বনিল অক্সিজেনটা মানে বেসিক অক্সিজেন তো, বেসিক। হ্যাঁ স্যার, বেসিক। তার মানে ও তো প্রোটনেশন হতে পারে নাকি? প্রোটনেশন হতে পারে, কনসেন্ট্রেটেড H3 কনসেন্ট্রেটেড H2S এর উপর এই মিডিয়ামে ওটা সলিবিলিটি অনেক বেটার। এর মানে হচ্ছে এইটা যে যদি বেনজিন, কথার কথা বলছি, এটা কোনোদিন হবে না, যদি বেনজিন ফ্রিলি সলিবল হতো কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2S এর উপরে, তাহলে তার রিঅ্যাকশন টেম্পারেচার 5 ডিগ্রিও লাগতো না, বিলো জিরো হয়তো রিঅ্যাকশন করে বসে থাকতো। বুঝলে কথাটা? বুঝলে কি বললাম? তোমার রিঅ্যাকশনটা হচ্ছে না কেন? তার কারণ সলিবিলিটি হচ্ছে না, সলিবল হচ্ছে না, সলিবিলিটি নেই ওখানে। সলিবল করতে গেলে আমাদের কি করতে হয়? ধরো তুমি কোন একটা জিনিস জলে গুলছো, এবার সেটা গুলছে না, তাহলে তুমি কি করো? সেটাকে গরম করো তো, টেম্পারেচার তোলো। তাহলে বেনজিন ওখানে ডিজলভ করছে না, তো তুমি কি করবে? নেক্সট কোর্স অফ অ্যাকশন হচ্ছে সেটাকে একটু গরম জলে বসাবে যাতে টেম্পারেচারটা একটু ওঠে, বা বার্নার দিয়ে আস্তে আস্তে হিট করবে যাতে টেম্পারেচার উঠতে থাকে। তো দেখা গেলো 35, 40, 50 দিয়ে আর সলিবল হয়ে গেছে, রিঅ্যাকশন হয়ে গেল, আর টেম্পারেচার তোলার দরকার হচ্ছে না। কিন্তু এটা তো আগেই সলিবল হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে টেম্পারেচার তো ইনফ্যাক্ট দেওয়ার কোনো দরকার নেই, এটা 5 ডিগ্রি সেন্টিগ্রেড রিঅ্যাকশন হয়ে যাবে, কারণ নাইট্রোনিয়াম ইজ এন এক্সট্রিমলি পাওয়ারফুল ইলেকট্রোফাইল, এক্সট্রিমলি পাওয়ারফুল। বুঝলে? তাহলে টেম্পারেচার দেখে ডিসাইড করা যায় যে কোনটা মোর রিঅ্যাক্টিভ কোনটা লেস রিঅ্যাক্টিভ? না স্যার, যায় না, মানে যায় হয়তো অনেক সময়, কিন্তু করাটা উচিত নয়। তারপরে দেখো মিথাইল বেনজোয়েট, এই গ্রুপটা কিরকম গ্রুপ? উইথড্রয়িং, মেটা ওরিয়েন্টিং। টেম্পারেচার দেখো বেনজিনের থেকেও কম, তার মানে কি ডাজ ইট প্রুভ দ্যাট ইট ইজ মোর রিঅ্যাক্টিভ than benzene? Does it mean that CO2M is an activating group? No, CO2M is deactivating. Under the same condition, if benzene and the methyl benzoate are subject to the same reaction, same electrophilic aromatic substitution, then the rate of benzene will be much greater than that of methyl benzoate, undoubtedly. But এখানে অন্য জিনিস প্লে করছে ভাই, এখানে সলিবিলিটি আছে। তুমি বেনজিন যদি সলিউবলই না হয় তাহলে কি রিঅ্যাকশন হবে? কথাটা বোঝা গেল কি বললাম? বেনজিনকে সলিউবল করতে হবে, সেই জন্য আমাকে ওয়ার্ম করতে হচ্ছে, দ্যাটস ইট। তার মানে আমি যখন এদের মধ্যে রেটটা মাপি না, ওই একটা রিয়েজেন্ট দিয়ে একই কন্ডিশনে আমাকে রেটটা মাপতে হয়। এরকম মাপলে হবে না যে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের একটা রেট মাপলাম, 30 ডিগ্রি সেন্টিগ্রেডের আরেকটা রেট মাপলাম, ওরকম করলে তো হয় না, কারণ রেট কনস্ট্যান্ট তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। তো অবভিয়াসলি ইউ উইল হ্যাভ ডিফারেন্ট রেট কনস্ট্যান্টস এট ডিফারেন্ট টেম্পারেচারস, সেই জন্য একই কন্ডিশনে মাপতে হয়। যদি তুমি একই কন্ডিশনে এদেরকে নাইট্রেশন করতে পারো, তখন তুমি আনডাউটেডলি দেখবে অ্যাসিটোফেনল, মিথাইল বেনজোয়েট এরা সবাই বেনজিনের থেকে লেস রিঅ্যাক্টিভ, কিন্তু সেটা এই কন্ডিশন নয়।
একটাকে 20°C রিয়াকশন করছো, আরেকটাকে 35°C রিয়াকশন করছো, ইটস নট গোনা ওয়ার্ক লাইক দ্যাট। কারণ 20°C এর যা রেট হবে 20°C এর রেট ফাস্টার হবে, বিকজ ইট ইজ মোর সলিউবল ইন দিস মিডিয়াম। কিন্তু এখানে মেটাতে ঢুকবে। এবং তারপর হোয়াট ইউ ক্যান ডু ইজ ইউ ক্যান হাইড্রোলাইজ দিস থিং, CO2 গ্রুপকে হাইড্রোলাইসিস করতে পারো, তারপর অ্যাসিড দাও, দিলে এটা CO2H হবে। দিস ইজ এ 3-nitrobenzoic acid। ওয়ান থিং, এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস তোমাকে বলবো, এটা কমন মিস্টেক হয়, প্রচুর লোকের মিস্টেক হয়, আমারও বহুদিন পর্যন্ত হয়েছে। এই যে সিস্টেমটা, এটাকে তুমি হয় বলবে মেটা নাইট্রো অ্যাসিটোফেনল, আর তা না হলে তোমাকে এই নেমটা ইউজ করতে হবে। এই নেমের পাশে দেখো একটা তীর চিহ্ন দেওয়া আছে। কেন তীর চিহ্নটা দেওয়া আছে বুঝতে পারছো কি? তীর চিহ্নটা কেন দেওয়া আছে? তীর চিহ্নটা আমি কেন দিয়েছি ওখানে? হোয়াট ইজ সো স্পেশাল অ্যাবাউট দ্যাট নেম? আনএক্সপেক্টেড কোনো কিছু তোমার লক্ষ্য করছো কি তুমি, যেটা নর্মালি নামের মধ্যে থাকার কথা না? প্রাইম আছে 3 এর উপর। এটা 3-nitroacetonol লেখা উচিত ছিল নাকি? কারণ এই পজিশনটা যদি 1 হয়, এই পজিশনটা 2 হবে, এই পজিশনটা 3 হবে, তাহলে এটা 3-nitroacetonol লেখা উচিত ছিল না? স্যার তা তো লিখিনি। তার মানে এই পজিশনটা অ্যাকচুয়ালি থ্রি পজিশন নয়, এই পজিশনটা অ্যাকচুয়ালি কি পজিশন? আর এই পজিশনটা কি পজিশন তাহলে? এই পজিশনে কি পজিশন? তাহলে 1 নম্বর পজিশনটা কোথায় অ্যাকচুয়ালি? কার্বনিল কার্বনে। অ্যাবসলিউটলি। আর 2 নম্বর পজিশন কোথায়? 2 প্রাইম না, কিন্তু 2 কোথায়? স্যার মিথাইল, মিথাইল। আর 3 নম্বর পজিশন কোথায়? তিন নম্বর পজিশনটা কই? 3 নম্বর পজিশন আছে এখানে কম্পাউন্ডে? 3 নম্বর পজিশন আছে? না স্যার। তাহলে তুমি যদি 3-nitroacetonol লেখো, তার কোনো মানে হয় কথাটা? 3 পজিশন কখন থাকবে? যদি তুমি এই জায়গাটাতে আরেকটা মিথাইল দিয়ে দাও, তখন এটা 2, এটা 3। কিন্তু সেটা কি তখন তাহলে অ্যাসিডোফেনল থাকবে? অ্যাসিডোফেনলের ফর্মুলা হচ্ছে PHCOMe। তা তুমি তো বাদ দিয়ে দিলে, তুমি তো এবার ওটাকে প্রোপিওফেনল বানিয়ে ফেলেছো, PHCOCH2Me। তার 3 নম্বর পজিশন আছে, ওই যে এমিটা, ওটা হচ্ছে 3 নম্বর পজিশন। তাহলে রিং এর ভেতরে যা পজিশন তুমি করবে সেগুলো কিন্তু প্রাইম দিয়ে করতে হবে। এটা বহু লোকের জানা নেই। I can guarantee you can ask around. Almost 90% of your peers will not be aware of this, কিন্তু you should be aware of it. 3-nitroacetonol তুমি সার্চ করে দেখো, বহু ইন্টারনেটে বহু রেজাল্ট তুমি পাবে, এবং সেখানে এই স্ট্রাকচারই দেওয়া থাকবে। কিন্তু 3-nitroacetonol ইলজিক্যাল নেম, হতে পারে না নামটা। বোঝাতে পারলাম তোমাকে আমি কি বলছি না বলছি? বুঝেছো কি বলতে চাইছি? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি। সবাই আছো না ঘুমিয়ে পড়লে? হ্যাঁ স্যার আছি। ওই একজন দুজনই তো কথা বলে, বাকিরা তো মোটামুটি মৌনব্রত অবলম্বন করে থাকে। মানত টানত করা আছে বোধহয়, যে এখানে কথা কথা বললেই মুন্ডু ফেটে চৌচির হয়ে যাবে বা এরকম কিছু হয়ে যাবে। প্রাণপণে মুখের মধ্যে কাপড় চোপড় মুজে রেখে কথা না বলা, যাই হোক প্র্যাকটিক্যালি তাই। তো এরকম নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে যেরকম করা যায়, সেরকম আরো অনেক রিয়েজেন্ট আছে। আমি 2-1টা তোমাকে দেখাই। যেমন এই কম্পাউন্ডটা মেসিটিলিন, এটা কি রিঅ্যাক্টিভ হবে না হবে না? তোমার কি মনে হয়, তোমার ইমপ্রেশনটা কি এটা সম্বন্ধে? এটা অ্যারোমেটিক ইলেকট্রোলিক ভালো হবে না হবে না? ভালো হবে। ভালোই হওয়ার কথা। 3টে মিথাইল আছে, 3টে পজিশন ইকুইভ্যালেন্ট হয়ে যায়। স্যার বোঝা যাচ্ছে 3টে পজিশন ইকুইভ্যালেন্ট? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তুমি 3টেকে এক্সচেঞ্জ করতে পারো। কোন অ্যাক্সিস দিয়ে এক্সচেঞ্জ করবে 3টে পজিশনকে? C3। C3 দিয়ে এক্সচেঞ্জ করবে। কোথায় আছে C3টা? 3টে মিথাইলের ওই মাঝ বরাবর দিয়ে যাবে। 3টে মিথাইলের মাঝ বরাবর? 3টে মিথাইলের মাঝ বরাবর দিয়ে যাবে মানে বুঝলাম না। একটা মিথাইল যাবে, তারপর আরেকটা মিথাইল, তারপর আরেকটা। মানে এইটা বলছো এরকম? সেটা তো C3 না, সেটা তো C2। C3টা তো এরকম ভাবে আছে, এই যে
স্যার বেঞ্জিনের মাঝ বরাবর যাবে। পারপেন্ডিকুলার। দেখো তোমাকে অ্যারোমেটিক ইলেকট্রোলিক পড়াতে আমি সিমেট্রি এলিমেন্টও পড়িয়ে দিচ্ছি, সব রিলেটেড ভাই আলটিমেটলি। দেখো এখানে নাইট্রিক অ্যাসিড দিয়ে সালফিক অ্যাসিড টাসিড লাগেনি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড অ্যাসিটিক অ্যাসিড দিয়ে মিডিয়ামে লো টেম্পারেচার রিঅ্যাকশন হয়ে গেছে, সুন্দর রিঅ্যাকশন হয়ে গেছে। এইটা বেশ ইন্টারেস্টিং। এটার একটা ফিনলিক কম্পাউন্ড, ফিনল কম্পাউন্ড থেকে আমরা ওইচটা হচ্ছে অ্যাক্টিভেটর এবং অর্থোপ্যারা ওরিয়েন্টেড। অফকোর্স আমরা 2 নাইট্রোফেনল আর 4 নাইট্রোফেনল মেজর প্রোডাক্ট হিসেবে পাচ্ছি। 2 নাইট্রোফেনলটা একটু বেশি আছে, মেবি স্ট্যাটিস্টিক্যাল প্রেফারেন্স। মেটা নাইট্রোফেনল বা 3 নাইট্রোফেনল খুব কম তৈরি হয়েছে। ডাইলিউট নাইট্রিক অ্যাসিডই রিঅ্যাকশন হয়ে যাচ্ছে, কোনো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, ফিউমিক নাইট্রিক অ্যাসিড লাগছে না, ডাইলিউট কনসেন্ট্রেটেড সালফিক অ্যাসিড লাগছে না, নাথিং। জাস্ট ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দাও, রিঅ্যাকশন হয়ে যাবে। কেন বুঝতে পারছো? কারণ ফিনল ইজ কি, হাইলি রিঅ্যাক্টিভ টুয়ার্ডস অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এখানে এমনিও একটা গল্প আছে, 2 নাইট্রোফেনলে ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে আর 4 নাইট্রোফেনল ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে বয়লিং পয়েন্টটা কার কম হবে? অর্থ আর মেটার, অর্থ আর প্যারার মধ্যে, নাইট্রোফেনল গুলোর মধ্যে বয়লিং পয়েন্টটা কম হবে। অর্থর কম হবে, প্যারাটার বেশি হবে, কারণ ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন বেশি আছে প্যারাটাতে, অর্থটাতে কম আছে। তো অর্থটাতে যদি ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং থাকে তাহলে ইন্টারমলিকুলার অ্যাসোসিয়েশন কম আছে, বয়লিং পয়েন্ট কম হবে, স্টিম ডিস্টিলেশন করে বার করে নেওয়া হয়। রিঅ্যাকশনের ওভারঅল রেট কিন্তু, মানে রিঅ্যাকশন ওভারঅল ইল্ড কিন্তু খুব একটা ভালো না, 64%। ইউ উইল সি যে কেন এটা হচ্ছে, বিকজ যেহেতু OH প্রচুর পরিমাণে ইলেকট্রন ডোনেট করে এই রিং এর মধ্যে, আর এই রিংটা হাইলি ইলেকট্রন রিচ, আর এই হাইলি ইলেকট্রন রিচ থাকলেই যেটা হয়, নাইট্রিক অ্যাসিড ইটসেলফ তার কিন্তু অক্সিডাইজিং ক্যাপাসিটি আছে। নট অনলি ইট ক্যান অফার NO2+, বাট অলসো ইট ক্যান অক্সিডাইজ ইলেকট্রন রিচ পজিশনস। আর যদি অক্সিডাইজ করে দেয় তাহলে ফেনল, অ্যানিলিন এই জাতীয় কম্পাউন্ড থেকে মোস্টলি ইউ উইল গেট অক্সিডেশন প্রোডাক্ট লাইক প্যারাবেঞ্জোকুইনোন অর অর্থোবেঞ্জোকুইনোন, সামথিং লাইক দ্যাট। অ্যানিলিনের ক্ষেত্রে সেই গল্পটাই হয়। অ্যানিলিনের ক্ষেত্রে ইউ ক্যান থিঙ্ক যে HNO3 দিয়ে তুমি যাই করো না কেন, যে কোনো কন্ডিশনই করো, ডাইলিউট ঠান্ডা, ডাইলিউট গরম, কনসেন্ট্রেটেড ঠান্ডা, কনসেন্ট্রেটেড গরম, যাই করো, মোস্টলি অক্সিডেশন প্রোডাক্ট। এবং এখানে নাইট্রেশন প্রোডাক্ট খুব কম পাওয়া যায় বা একেবারে পাওয়াই যায় না। However, nitration of aniline can turn out to be a very vital piece of tool for a synthetic organic chemist. তো তাহলে আমি করবোটা কি করে? ইন দিস কেস তোমাকে এই যে নাইট্রোজেনের এই যে ইলেকট্রন ফ্লো, এই অক্সিডেশনটা হচ্ছে কেন? কারণ এই ইলেকট্রন ফ্লোটা আছে, সেই জন্য। এই ইলেকট্রন ফ্লোটাকে তোমাকে একটু কমাতে হবে। তো ইলেকট্রন ফ্লোকে তুমি কমাবে কি করে? এই ইলেকট্রন ফ্লো আছে, সেটাকে যদি কমাতে হয় তো তোমার জেনারেল স্ট্র্যাটেজি কি হওয়া উচিত? তোমার এই দিকে তাহলে একটা প্রোটনেট করে দেবে। আচ্ছা, প্রোটনেট যদি করে দাও, NH3+ যদি হয়, তাহলে কি তোমার অর্থোপ্যারা ওরিয়েন্টেড থাকবে? NH3+ তো -I এফেক্ট শো করে, সেটা কি অর্থোপ্যারা ওরিয়েন্টেড? না স্যার, ওটা অর্থোপ্যারা ওরিয়েন্টেড নয়। অথচ আমার এইটা দরকার। তাহলে নাইট্রেশনটা কোন পজিশনে করতে হবে? তাহলে NH3+ এর উপর করলে কি হবে? হবে না। এবং NH3+ এর উপর নাইট্রো ঢোকানো খুব কঠিন ব্যাপার, বিকজ NH3+ is one of the strongest electron withdrawer. So you will have to do a lot of harsh reaction on that particular molecule. Even then, you will get 3 nitro product, not 4 nitro. So I want 4 nitro. So আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে যে এই দিকে যদি আমি এখানে যদি একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসিয়ে দিই, so this lone pair will now become cross conjugated like that. Can you see that? তাহলে এই নাইট্রোজেনের লোন পেয়ার অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ার থেকে রিং এর দিকে বেশি যাবে না কম যাবে? কম যাবে। তাহলে অক্সিডেশনটা কি ফ্যাসাইল হবে না অক্সিডেশন আটকে যাবে? এবং সেই নাইট্রোটা কোন দিকে যাবে? ইট ইজ স্টিল অ্যাক্টিভেটর। ইজ ইট অর্থোপ্যারা ওরিয়েন্টেড? এখানে যদি প্লাস চার্জ আসে সিগমা কমপ্লেক্সে, এখানে যদি প্লাস চার্জ আসে, সো ক্যান ইট স্টেবিলাইজ দ্য প্লাস চার্জ অর নট? স্টেবিলাইজ করবে। এই যে কম্পাউন্ডটা, এটার নাম হচ্ছে অ্যাসিটানিলাইট, N-অ্যাসিটাইল অ্যানিলিন। অ্যাসিটানিলাইট বা অনেকে এটাকে বলে থাকে এনফিনাইল অ্যাসিটামাইড, N-অ্যাসিটাইল অ্যানিলিন, যেরকম যেরকম নাম তুমি দিতে পারো। এবং সেটা করা হয়, অ্যাসিটাইলেশন করা হয় বেসিক্যালি খুব সোজা, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিয়ে
অ্যাকুয়াস মিডিয়ামে রিয়াকশন করে দেয়। এটা রিয়াকশনটা হয়, এটা নিউক্লিওফাইল, অ্যানিলিন নিউক্লিওফাইল, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড হচ্ছে ইলেকট্রোফাইল, অ্যাটাক করলো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট হলো, টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট থেকে এই অ্যাসিটিক অ্যাসিড রিলিজ করবে, অর্থাৎ অ্যাডিশন এলিমিনেশন পাথওয়ে থ্রু দিয়ে যাবে ভায়া এই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট এন্ড উইল গেট অ্যাসিটাইলাইড। দিস অ্যাসিটাইলাইড উইল এনশিওর যে এখানে কোনো অক্সিডেশন হবে না। And look at the condition, you are doing HNO3 acetic acid 10 degrees centigrade. This is not exactly a very easy reaction to do. খুব দারুণ ইজি রিয়াকশন কিন্তু নয়, কারণ এই যে রিয়াকশন কন্ডিশন, এই কন্ডিশনে যদি এখানে নাইট্রেশনটা হবে ঠিকই, কিন্তু তারপরে ওয়ার্ক আপ করার সময় যদি মিডিয়ামে অ্যাসিড থেকে যায়, তাহলে কিন্তু এই পার্টটা হাইড্রোলিসিস হয়ে যাবে। বিকজ যদি এটাকে তুমি হাইড্রোলিসিস করো H2O+ দিয়ে, তাহলে এই অ্যামাইডের হাইড্রোলিসিস হয়ে আলটিমেটলি NH2 বেরোবে। কিন্তু ওয়ার্ক আপের সময় যদি মিডিয়ামে অ্যাসিড থেকে যায়, তাহলে এখানে অর্থ মিক্সচার, প্যারা মিক্সচার সবকিছু থেকে একটা মানে একটা অদ্ভুত জিনিস তৈরি হয়, যেটা ইজ কাইন্ড অফ নট ভেরি ইজি টু ডিল উইথ। এটা আমাদের নিজের ল্যাবরেটরিতে আমরা করে দেখেছি, এই প্রিপারেশনটা আমরা জেনারেলি করাতাম, কিন্তু খুব ইজি রিয়াকশন নয়। যদি অ্যাসিড মানে এই কম্পাউন্ডটা তৈরি হয়ে যাওয়ার পর যদি অ্যাসিডটা পিউরিফাই না করা যায়, তাহলে সমস্যা হতে পারে। ইভেনচুয়ালি তোমার যখন এই NH3 কে হাঁটিয়ে এখান থেকে NH2 আনতে হবে, তখন তুমি এটাকে অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রেশন করে, অ্যাসিড ক্যাটালাইজ হাইড্রোলিসিস করো, এন্ড ইউ উইল গেট দি NH2 and NO2। তাহলে বুঝতে পারলে কি করে বানাবে 4-nitroaniline। এটা কিন্তু তোমার পরীক্ষায় দেবে। সেখানে যদি তুমি বলো যে এর মধ্যে নাইট্রিক অ্যাসিড দিয়ে দিলাম আর সালফিউরিক অ্যাসিড দিয়ে দিলাম আর এটা হয়ে গেল, তাহলে কেটে 0 পাবে। বুঝা গেছে? বুঝেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো আরো অনেক রিএজেন্ট আছে। অ্যামোনিয়াম নাইট্রেট, মেটাল নাইট্রেট থেকে ট্রাইফ্লুরোঅ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে তৈরি করে NO2+। বেঞ্জোইক অ্যাসিডের মেটা পজিশনে ঢুকিয়েছে। পিরিডিনের নাইট্রোজেনের সাথে NO2+ লাগিয়ে রেখে দিয়েছে, যেটা সময় মতো NO2+ ছেড়ে দেবে, টলুইনের নাইট্রেশনের কাজে লাগিয়েছে। সায়ানাইড আর মিথাইল কে ডিসাইড করবে যে ইনকামিং NO2+টা কোথায় যাবে? মিথাইল ডিসাইড করবে। সায়ানাইড ইজ -I-R, তো ওর কোনো রোল নেই, তো মিথাইল ডিসাইড করছে দেখো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। এখানে ইউজ করছে NO2+ BF4-। তার মানে এর মধ্যে অলরেডি NO2+ রেডি হয়ে বসে আছে। আর BF4- তো তুমি জানো নন নিউক্লিওফিলিক নন বেসিক এনায়ন, ও জাস্ট চার্জটাকে ব্যালেন্স করছে, বাট ইউ অলরেডি হ্যাভ NO2+ ইন দ্য রিঅ্যাকশন মিডিয়াম, সো দিস ইজ এ গুড রিঅ্যাকশন। এবার এর মেকানিস্টিক ডিটেল, এবং আমরা সেটা যখন পড়বো তখন আমরা মোস্টলি প্রথমে যেটা দেখবো সেটা হলো যেটা সবচেয়ে বেশি ইউজ হয় নাইট্রেটিক মিক্সচার, তার কেমিস্ট্রিটা দেখার চেষ্টা করি, সেটা কিভাবে তৈরি হয়। নাইট্রেটিক মিক্সচারে HNO3 থেকে সালফিউরিক অ্যাসিড থাকে, ওর HNO3 থেকে সালফিউরিক অ্যাসিডের ইয়েটা বেশি, তোমার কি বলে পিকে বেশি না, অ্যাসিডিটি বেশি, পিকে কম। তার মানে নাইট্রিক অ্যাসিড যখন সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, তখন নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করে। দেখো, দেখে বোঝা যাচ্ছে যে নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করছে। দেখো তো ফার্স্ট ইকুয়েশনটা, নাইট্রিক অ্যাসিড প্রোটোনেটেড হয়ে দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তো প্রোটোনেশনটা করলো কে? প্রোটোনেশনটা করলো কে? সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড বেস। নাইট্রিক অ্যাসিড বেস, এই কথাটা শুনতেই তোমার কিরকম লাগছে, বাট ইউ হ্যাভ টু রিমেম্বার যে যেরকম বাবারও বাবা থাকে, সেরকম অ্যাসিড হলেই যে সে সবসময় অ্যাসিড তা তো নয়। এই যেমন তুমি একটা দেখছো নাইট্রিক অ্যাসিড করে লাভালাভি করে লাভ নেই, সালফিউরিক অ্যাসিড ওর থেকেও বড় অ্যাসিড, ওর থেকেও স্ট্রং অ্যাসিড, তো ওকে প্রোটোনেট করে দিয়েছে। প্রোটোনেট করে দেওয়ার পর ওই যদি প্রোটোনেটেড হয়ে যায় তো গুড লিভিং গ্রুপ হয়ে যায় না? ব্যাস গেল, এই তো এইখানে ধাক্কা মারবে, এ বেরিয়ে গেল। তো দেখো তোমার নাইট্রোনিয়াম তৈরি হয়ে গেল, মিডিয়ামে H2O বেরিয়েছে। এবার এখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড আছে, সে তো চুপ করে বসে থাকবে না, H2O কে সঙ্গে সঙ্গে প্রোটোনেট করবে, করে দিয়ে তৈরি করে দেবে H3O+। তার মানে বেসিক্যালি একটা মলিকিউল নাইট্রিক অ্যাসিড থেকে তুমি একটা NO2+ পেলে, একটা জল বেরিয়েছিল সেটা H3O+ হলো, আর দুটো সালফিউরিক অ্যাসিড লেগেছে। ফার্স্ট স্টেপে একটা লেগেছে, সেকেন্ড স্টেপে একটা লেগেছে জলকে প্রোটোনেট করার জন্য। তাহলে এই ইকুইলিব্রিয়ামটা এখানে থাকে, এবং ইকুইলিব্রিয়ামটা নাইট্রোনিয়াম আয়নকে ফেভার করে। কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে তখন সেটা অটো আয়োনাইজেশন টাইপের রিঅ্যাকশন হয়, একটা নাইট্রিক অ্যাসিড অ্যাসিড হিসেবে কাজ করে আর একটা নাইট্রিক অ্যাসিড বেস হিসেবে কাজ করে, এবং সেখানেও NO2+ তৈরি হয় এবং নাইট্রেট আয়ন তৈরি হয় এবং ওয়াটার তৈরি হয়। বাট দিস ইকুইলিব্রিয়াম ইজ ইন দ্য ডিরেকশন অফ দি আনডিসোসিয়েটেড অ্যাসিড, only 4% ionization, but still
enough nitronium ion is there in the medium to drive the equilibrium to the forward direction, কারণ এই নাইট্রোনিয়ামটা অ্যারোমেটিক রিং এর সঙ্গে রিঅ্যাকশন করে খরচা হয়ে যাবে, তার ফলে এই ইকুইলিব্রিয়ামটা কনস্ট্যান্টলি এই নাইট্রোনিয়ামকে রিপ্লেনিশ করতে চেষ্টা করবে। আরেকটা খুব কমন এক্সাম্পল হচ্ছে তোমার NO2 প্লাস BF4 মাইনাস, পিরিডিনের সঙ্গে NO2 প্লাস কে কোঅর্ডিনেট করে রাখা, এগুলোতে অলরেডি NO2 প্লাস জেনারেটেড হয়ে বসে আছে, তোমাকে আলাদা করে কিছু করতে হবে না। আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সঙ্গে নাইট্রিক অ্যাসিডের রিঅ্যাকশনে আমরা অ্যাসিটাইল নাইট্রাইট বানাতে পারি, হুইচ ইজ সর্ট অফ আ মিক্সড অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তাদের দুজনের মিক্সড অ্যানহাইড্রাইড, এটা সোর্স হিসেবে NO2 প্লাসের সোর্স হিসেবে ব্যবহৃত হয়, কারণ এটা যখন আয়োনাইজ করে তখন এইভাবে আয়োনাইজ করে। তাহলে এখান থেকে NO2 প্লাস বেরোবে, আর কি বেরোবে? ACO মাইনাস, তার মানে কার্বক্সিলেট, অ্যাসিটেট, তাই তো? So this is another example where nitration can be done in this way. এরপর কয়েকটা এভিডেন্স আছে, so these are all sort of physical evidences, but তুমি এগুলো দেখে নিও, এগুলো যে খুব পরীক্ষাতে আসে তা নয়, বাট পরীক্ষাতে যেগুলো খুব দেয় এখান থেকে, আমি সেই জায়গাগুলো তোমাকে একটুখানি বলে দিই। এই কম্পাউন্ডটা তুমি এর আগে কোনোদিন দেখোনি, এটার নাম হচ্ছে ফিনাইল বোরোনিক অ্যাসিড। বোরনের কটা ইলেকট্রন আছে বোরনের চারপাশে? তিনটি ইলেকট্রন আলা হয় না, ছটা। হ্যাঁ, ছটা। তাহলে বোরন কি ইলেকট্রন টানে না দেয়? কি চায় ও কি করে? টানে, লুইস অ্যাসিড নিজের দিকে ইলেকট্রন টানবে, টানতে থাকে। তো যদি টানে তাহলে এই যে অ্যারোমেটিক রিংটা, এটার প্রতি ওর অ্যাটিটিউড হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং। যদি ইলেকট্রন উইথড্রয়িং হয় তাহলে ডিঅ্যাক্টিভেটিং অ্যাজ ওয়েল অ্যাজ কি ধরনের ওরিয়েন্টেশন হওয়া উচিত? মেটা ওরিয়েন্টেড। দেখো, মিক্সড অ্যাসিড দিয়ে যখন তুমি করছো তখন মেটাতেই গেছে। কোনো অসুবিধা আছে? কোনো ডাউট আছে? আছে কিছু? ব্যাস। কিন্তু যখন তুমি মিক্সড অ্যাসিড না দিয়ে যখন HNO3 অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দিয়ে করছো, দেখো কোথায় গেছে। এটা জিজ্ঞাসা করবে যে এটা কেন হয়, মিক্সড অ্যাসিড দিয়ে করলে এটা দিয়ে করলে এটা কেন, মানে প্যারাই বা নয় কেন? প্রথম কথা অর্থ প্যারা হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা। হচ্ছে যখন তখন অর্থটাই হচ্ছে কেন, প্যারাটা কেন হচ্ছে না, এইরকম কোশ্চেন তোমাকে করতে পারে। অ্যাকচুয়ালি এখানে নাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের যে মিক্সচার, সেটাতে যেটা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাসিটাইল নাইট্রেট, সেটা হচ্ছে CONO2। সেটার যে অক্সিজেন, তার সাথে এই বোরনের একটা কোঅর্ডিনেশন হয়, এবং বোরনের কোঅর্ডিনেশনের ফলে বোরনের কিন্তু দেখো, খেয়াল করে দেখো, বোরনের অক্টেট ভর্তি হয়ে গেছে, দেখেছো? ওর আর কিন্তু ইলেকট্রন উইথড্র করার ক্ষমতা আর থাকে না। এবং এইখানে এই কোঅর্ডিনেশনটা হওয়ার পর এই জায়গাটাতে নাইট্রোনিয়ামের যে সোর্সটা আছে, সেই নাইট্রোনিয়ামের সোর্সটা প্রক্সিমিটি ওয়াইজ অর্থোকার্বনের কাছে চলে এসছে, প্যারাকার্বন থেকে অনেক দূরে আছে। এবার যখন ডেলিভারিটা হবে, যখন NO2 প্লাসকে ডেলিভার করবে, তখন কাছে যে কার্বনটাকে পাবে সেটাতেই ডেলিভার করবে। এবং যেহেতু এই বোরনটা এখন বোরনের উপর মাইনাস চার্জ চলে এসছে, ওর আর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি নেই, তাহলে মেটা পজিশনে অ্যাটাক করার কোনো দায় আর নেই, কারণ ও আর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নয়। তাহলে এখন অর্থ প্যারাতে যেতে পারে, প্যারাটা অনেক দূরে আছে, অর্থটা কাছে আছে, তাহলে কোথায় যাবে? অর্থতে। ওকে, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে, এই অ্যাসিটাইল ডেরিভেটিভ যার 2 প্রাইম এবং 6 প্রাইম, কেন প্রাইম তুমি বুঝতে পারছো, কারণ এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, সরি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, সাইড চেনে 1 2 চলে গেছে, তাহলে এগুলো সব প্রাইম হবে। তাহলে এটা 2 প্রাইম এবং 6 প্রাইম। বলছে দুটো মিথাইল যদি থাকে, NHCME যদি শুধু অ্যাসিটাইল হয়, তো অ্যাসিটাইলের নাইট্রেশন করলে তুমি কোথায় যেতে দেখলে নাইট্রেশনটা? 4 পজিশনে, তাই তো? দেখো, 4 পজিশন নয়, 4 প্রাইম। আর যদি তুমি এখানে মিথাইল দুটো সাবস্টিটিউয়েন্ট রেখে দাও, কোথায় যাচ্ছে দেখো তো? কেন হচ্ছে বুঝতে পারছো? আমি তোমাকে একটা হিন্ট দিই, স্টেরিক ইনহিবিশন অফ রেজোন্যান্স জানা কনসেপ্ট তোমার, তো সেটাকে তুমি এখানে কিভাবে অ্যাপ্লাই করবে? আচ্ছা, এই দুটো মিথাইল আছে, এই দুটো মিথাইল থাকার ফলে NHCME কি প্লেনে থাকবে না থাকবে না? তাহলে নাইট্রোজেনের লোন পেয়ার কি প্যারা পজিশনে কোনো ইলেকট্রোফাইল যদি অ্যাটাক করে এবং এই কার্বনে যদি প্লাস চার্জ আসে, তাহলে ব্যাস হয়ে গেল।
বুঝলে না বলো, বুঝলে সবাই? স্টেরিক ইনহিবিশন অফ রেজোনেন্স, এগুলো সমস্ত কিন্তু সিইউ এর বাঁধা ধরা কোশ্চেন। যেমন ধরো এই কোশ্চেনটাও একবার দিয়েছিল, বলছে অ্যানিলিনের মধ্যে মিক্স অ্যাসিড দিয়ে তো ফার্স্ট অফ অল অক্সিডেশন প্রোডাক্ট হয়ে যায়, কিন্তু খুব পুয়ার ইল্ডে একটা নাইট্রো ডেরিভেটিভ পাওয়া যায়, সেটা হচ্ছে মেটা নাইট্রো ডেরিভেটিভ। তো অ্যানিলিন তো অর্থোপ্যারা ওরিয়েন্টেড, তাহলে কেন মেটাতে গেল? যদি মেটা তৈরি হয় তাহলে তো অর্থোপ্যারা আরো বেশি করে তৈরি হওয়ার কথা, হলো না কেন? সৌভিক এই কথাটা একটু আগে বলছিল, যখন আমি জিজ্ঞাসা করেছিলাম যে অ্যানিলিনের ইলেকট্রন ফ্লোটাকে কি করে কমানো যায়। এখানে কি আছে মিডিয়ামে? তাহলে NH2 কি হবে? NH2 কি হবে তাহলে? প্রোটনেট করবে তাহলে এটা ডাইরেক্টিং হয়ে যাবে। NH3 প্লাস তো মাইনাস আই কি ধরনের ডিঅ্যাক্টিভেটর, ওরিয়েন্টেশন কোন দিকে? মেটা। তাহলে অল্প একটু রিয়াকশন যদি হয় তাহলে মেটা হবে। এবং এখন তুমি বুঝতে পারছো এই জায়গাটায় এই NH-COMe করে নেওয়াটার পেছনে আরেকটা কারণ হচ্ছে যাতে যখন আমি অ্যাসিডটা দেবো ও প্রোটনেটেড না হয়। NH-C আমি যেই করেছি, নাইট্রোজেনের লোন পেয়ার এখন কার্বনিলের পাশে পড়ে গেছে, কার্বনিলের মাইনাসের এফেক্ট আছে। তাহলে অ্যানিলিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা মোর বেসিক নাকি অ্যাসিটাইলিনের নাইট্রোজেনের লোন পেয়ারটা মোর বেসিক? কোনটা মোর বেসিক? অ্যানিলিনটা মোর বেসিক। তার মানে অ্যাসিড দিলে প্রোটনেশনের চান্স অ্যানিলিনে অনেক গুণ বেশি, অ্যাসিটাইলিনে প্রোটনেশন অত চট করে হবে না। তার মানে দুটো পারপাস সার্ভ করছে, একটা হচ্ছে প্রোটনেশনটা হচ্ছে না, তার ফলে আমার প্যারা পজিশনের রিয়াকশনটা হওয়ার সুযোগটা পাচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে নাইট্রোজেনের লোন পেয়ার বেঞ্জিন রিংয়ে অতটা ফ্লো করছে না। যদি অতটা ফ্লো করে অ্যানিলিনের মতো তাহলে সব নষ্ট হয়ে যাবে, অক্সিডেশন হয়ে যাবে। বোঝা যাচ্ছে না? ওই সাড়ে চারটার সময় ছেড়ে দেবো, 4:30 সময় ছেড়ে দেবো। কাল পরশু ছুটি, নোটিশ পেয়ে গেছো? হ্যাঁ, তো গেল, ক্লাস তো গেল। আর শুক্রবার দিন আমাদের একটা 10টার সময় ক্লাস থাকে না? হ্যাঁ, এসএসসি তো পড়া তেমন হয়নি, কাজে এসএসসি ক্লাসটা একটু স্যাক্রিফাইস করা যাবে না। এসএসসি ক্লাসটা আমরা ওই এসএসসিটাই পড়বো। আবার শনিবার দিনও ছুটি, আবার জগদ্ধাত্রী পুজো। আর কিছু লাগবে বলো? সব বলো না, তোমার বন্ধুরা তোমাকে মারবে, বিশেষ করে সেই বন্ধুরা যারা মানে ক্লাস চলাকালীন ক্লাসে আসে না। যাই হোক, ছাড়ো সেসব কথা, ছাড়ো। কিন্তু এরপরে তো কলেজও খুলে যাবে। সোমবার দিন দেখা যাক, যদি সোমবার দিন তো হয়তো আমি জানি না মানে কি সিচুয়েশন থাকবে। সোমবার দিন হচ্ছে লাস্ট হয়তো অনলাইন ক্লাস হবে। কিসের ছুটি? সেটাতেও ছুটি দিচ্ছে নাকি আজকাল? হ্যাঁ, হ্যাঁ। ওহ, তাহলে তো গল্প শেষই হয়ে গেল। তাহলে আজকেই অদ্যই শেষ রজনী আমাদের অনলাইন ক্লাসে। না, CC7 এর তো তাহলে এটাই শেষ ক্লাস। যদি না সিচুয়েশন এরকম হয় যে আবার ঝাঁপ ফেলে দিতে হলো এবং আমরা আবার অনলাইন মোডে ফিরে চলে গেলাম, এখন তো আর ওসব বলে লাভ নেই। যাই হোক, এই শেষ করি এটা আমি। আর তাছাড়া এত কথা বলাও ঠিক না, এখানে রেকর্ড হচ্ছে, আজে বাজে কথা এখানে বলা ঠিক না। নাইট্রেশন হয়ে গেল। নাইট্রেশনে হচ্ছে তোমার NO2+ হচ্ছে তোমার ইলেকট্রোফাইল, আর এখানে হচ্ছে NO+। নাইট্রোসেশনে NO+ হচ্ছে ইলেকট্রোফাইল। দেখো NO+ এর খেয়াল করে দেখেছো, একটা মোর স্টেবল মানে মোর কন্ট্রিবিউটিং ক্যানোনিক্যাল আছে, যেটাতে অক্টেট ইজ ফিল্ড, সবার অক্টেট ভর্তি আছে, নাইট্রোজেন এবং অক্সিজেন দুটোরই অক্টেট ভর্তি আছে, আছে তো? তার মানে এটা বেশ স্টেবল ইলেকট্রোফাইল, মানে NO2+ এর থেকে স্টেবিলিটি অনেক বেশি, এবং সেটা দেখাও যায়, রিঅ্যাক্টিভিটি অনেক কম। তার মানে তুমি যদি বেঞ্জিনের মানে নাইট্রেশন করো তার রেট, আর বেঞ্জিনের একই কন্ডিশনে যদি নাইট্রোসেশন করো, প্রথম কথা বেঞ্জিনের নাইট্রোসেশন ভেরি স্লো রিঅ্যাকশন হয় না খুব একটা ভালো। যদি করতে পারো তুমি রেটটা যদি কম্পেয়ার করো, তাহলে দেখবে যে নাইট্রেশন রিঅ্যাকশনটা 10⁻14 টাইমস ফাস্টার কম্পেয়ার টু নাইট্রোসেশন। তার মানে NO2+ ইজ ভেরি রিঅ্যাক্টিভ, whereas NO+ ইজ মাচ লেস রিঅ্যাক্টিভ। এবং NO+ মাচ লেস রিঅ্যাক্টিভ হওয়ার জন্য সেই NO+ কে আমরা খুব অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক নিউক্লিয়াস ছাড়া কোথাও তেমন রিঅ্যাকশন করতে দেখি না, যেমন NN-ডাইঅ্যালকিনালিন কিংবা ফেনল, যেখানে ক্লাস আর এফেক্টওয়ালা গ্রুপ আছে, সেই ধরনের গ্রুপ ছাড়া এরা খুব একটা রিঅ্যাকশন করে না। এমনকি অ্যাসিটানিলাইড বা
কোনো ফিনাইল এস্টার এই ধরনের জায়গাতেও আমরা এদেরকে রিয়াকশন করতে দেখি না। অ্যামিনস, ফেনলস এই সমস্ত জায়গায় রিয়াকশনটা হয়। আর NO3 থেকে যেরকম NO2+ তৈরি হয়, তাহলে NO2 থেকে NO+ তৈরি হওয়া উচিত, কিন্তু NO2 মলিকিউলটা ভীষণ আনস্টেবল, সেটাকে ইনসিটু তৈরি করতে হয়। সেটাকে তৈরি করার অনেক টেকনিক আছে। একটা টেকনিক হচ্ছে খুব কমন, সেটা হচ্ছে NaNO2HCl, যেটা ডাইওডাইজেশনের সময় করা হয়। এখানে মিডিয়ামে নাইট্রাস অ্যাসিড বেরিয়ে আসে, এই নাইট্রাস অ্যাসিডের OH-টা ইনসিটু প্রোটনেটেড হয়, তারপর সেখান থেকে NO+ লিবারেট করে। অনেক সময় NO+টা হচ্ছে তোমার ডাইরেক্ট অ্যাটাক করে অ্যারোমেটিক রিংকে, সেটা অনেক সময় ক্লোরাইডের সাথে রিয়াকশন করে NOCl তৈরি করে, সেই NOClটা অনেক সময় নাইট্রাস অক্সাইড NO+ কে সাপ্লাই করে, নাইট্রোসোনিয়াম আয়নকে সাপ্লাই করে। এক্সাক্ট মেকানিজম অত ডিটেলে যাওয়ার দরকার নেই, মিডিয়ামে NO+ তৈরি করতে হবে এইটুকু জানা থাকলেই হলো। এছাড়া অনেক সময় যেটা করে সেটা হচ্ছে অলরেডি NO+ সিস্টেমটা ইনস্টল করা আছে সেরকম জিনিস যদি ইউজ করে, যেমন নাইট্রাইট কম্পাউন্ড যদি ইউজ করে। তুমি মনে করে দেখো, তুমি SN2 রিয়াকশন যখন পড়েছিলে তখন তুমি পড়েছিলে যে NO2- হচ্ছে একটা এমবিডেন্ট নিউক্লিওফাইল, সেখানে অক্সিজেন এন্ডের থ্রু দিয়ে রিয়াকশন হতে পারে, নাইট্রোজেন এন্ডের থ্রু দিয়ে রিয়াকশন হতে পারে। যদি অক্সিজেন এন্ডের থ্রু দিয়ে রিয়াকশন হয় তাহলে নাইট্রাইট কম্পাউন্ড তৈরি হয়, যেমন এটা একটা নাইট্রাইট কম্পাউন্ড। এটা যখন আয়োনাইজ করে তখন এইভাবে আয়োনাইজ করে, তার মানে একটা অ্যালকক্সাইড বেরিয়ে আসে আর এখান থেকে NO+ বেরিয়ে আসে। যদি তুমি এটার আয়োনাইজেশনকে ওইভাবে ভিজুয়ালাইজ করো তাহলে এখান থেকে একটা NO+ আসতে পারে। এবং এখানে তুমি জেড গ্রুপ রেখেছো, জেডটা ইজ স্ট্রংলি অ্যাক্টিভেটিং গ্রুপ, ইট হ্যাজ টু বি, বিকজ দিস ইজ হাইলি আনরিঅ্যাক্টিভ। এবং এখানে রিয়াকশন হওয়ার পর এখানে তুমি ফার্দার এখান থেকে অ্যারোমেটাইজ করে তুমি এইখানটাতে সাবস্টিটিউটেড কম্পাউন্ডটা পেলে। যেহেতু NO+টা রিলেটিভলি স্টেবল, তাই এই রিয়াকশনটা রিভার্সিবল হওয়ার টেন্ডেন্সি আছে। এবং রিভার্সিবিলিটি মানেই তুমি বুঝতে পারছো এখানে PKI দেখায়, অনেক সময় দেখায়। তুমি যদি ফেনলিক কম্পাউন্ড নাও, ফেনলের প্যারা পজিশনে ডয়টেরিয়াম দেওয়া আছে, আর ওই ফেনল নিয়েছো তুমি, জাস্ট এখানে প্যারা পজিশনে হাইড্রোজেন আছে, একই কন্ডিশনে রিয়াকশন করেছো। রিয়াকশন করার পর NO2HCl4 দিয়ে মিডিয়াম NO+ জেনারেট করেছো 50 ডিগ্রি সেন্টিগ্রেডে। দেখো KH/KD কত আছে, কত আছে 3.8। কত আছে, মানে কিছুটা দেখাচ্ছে আর কি, কিছুটা PKI দেখাচ্ছে। ওকে, তো এখানে প্রোডাক্ট কি হয়েছে? প্রোডাক্ট হচ্ছে প্যারা পজিশনে ঢুকছে। প্যারাটা কেন ঢুকছে সেটাও বলছি একটু পরে, অর্থতে কেন ঢুকছে না। স্টেরিক ক্রাউডিং তো নেই, এটা নিজেও এত কিছু বাল্কি না, NO+, আবার OH অন্য কিছু বাল্কি না, কিন্তু মোস্টলি প্যারা কম্পাউন্ডটা তৈরি হয়। এই দুটোর তোমার মনে আছে? এটা আমরা পড়েছিলাম কিন্তু, নাইট্রোস অক্সিম টটোমারাইজেশন, এটা অক্সিম না? নাইট্রোসেশন হয়েছে, নাইট্রোটা মোস্টলি অ্যাকুয়াস মিডিয়ামে, কিন্তু এটা অক্সিম ফর্মেই এক্সিস্ট করে। এরপর আমরা কতগুলো এক্সাম্পল দিয়েছি, যেমন NN ডাইমিথাইল অ্যানিলের সাথে এই প্যারাতে যাচ্ছে, ফেনলের সাথে প্যারাতে যাচ্ছে, থাইমলের সাথে। থাইমলের দেখো, খেয়াল করে দেখো, এই দুটোর থেকে OH এর অ্যাক্টিভেটিং ক্যাপাসিটি বেশি, OH এর রেসপেক্টে প্যারা পজিশন এইটা দেখো, হয়েছে? হয়েছে তো? হ্যাঁ স্যার হয়েছে। প্যারাক্রেজল দেখো তো, প্যারা অর্থ মেটা সব তিনটেই দেওয়া আছে, তিনটেই দেওয়া আছে। এখানে একটা জিনিস মিস হয়ে গেছে, এটা একটু করে নিও। এখানটা NaNO2 হবে অবভিয়াসলি, NaNO2 ছাড়া তো রিয়াকশনটা হবে না, এটা মিস হয়ে গেছে, এটা একটু লিখে নিও স্টাডি ম্যাটেরিয়ালের মধ্যে। NaNO2 aqueous ethanoic HCl 0 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো OH এর রেসপেক্টে কোথায় প্যারা পজিশন ব্লক, সেই জন্য অর্থতে এখানে প্যারা পজিশন ফাঁকা আছে। অর্থোক্রেজালে, মেটাক্রেজালে, আচ্ছা। আর এইটা দেখো, এটা কি সাবস্টিটিউশন বলো তো? অর্থ মেটা প্যারা না অন্য কিছু? কে বেরিয়ে গেছে? কি ফর্মে? CO2 তাহলে এর নাম দিয়েছে ডিকার্বক্সিলেটিভ নাইট্রোসেশন, ঠিক আছে তো? ইপসো সাবস্টিটিউশন। এবার তুমি প্রশ্ন করতে পারো যে কেন, মানে ওয়াই ইজ ইট সো রিজিও সিলেক্টিভ? কেন সব প্যারাতে যাচ্ছে? প্যারা ফাঁকা না থাকলে তবে অর্থতে যাচ্ছে। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, প্যারা পজিশনটা জেনারেলি সেটা কিন্তু মোর সাসেপ্টেবল টু ইলেকট্রোফিলিক অ্যাটাক কম্পেয়ার টু অর্থ পজিশন। তার কারণ অর্থ পজিশনে স্টেরিক ক্রাউডিং বা ইত্যাদি থাকে, প্যারা পজিশনে স্টেরিক ক্রাউডিং এর কোনো গল্প থাকে না। এবং হেটারো অ্যাটম যখন তুমি নিচ্ছ, ধরো OH, NH2, NMe2, OR, তাদের তো প্লাস আর যেরকম থাকে, প্লাস একটা অর্থতেও অপারেট করতে পারে, প্যারাতেও অপারেট করতে পারে, কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট কিন্তু অর্থতে বেশি অপারেট করে। অর্থাৎ তুমি যদি এই সিস্টেমটা দেখো, তাহলে এই অক্সিজেনের যে -I এফেক্ট, সেটা এখানে বেশি অপারেটিভ না এখানে বেশি অপারেটিভ?
অর্থতে বেশি অপারেটিভ। তো মাইনাস আই এফেক্ট তো ইলেকট্রোফাইলকে আসতে বাধা দেয়, তাই না? কারণ ও তো ইলেকট্রন উইথড্রয়িং টাইপ। স্যার তাহলে প্যারা পজিশনে মাইনাস আই এফেক্ট যদি কম থাকে, তাহলে প্যারা পজিশনেই যাওয়া উচিত ইলেকট্রোফাইলের, অর্থ পজিশনের থেকে বেটার হওয়া উচিত। স্যার এইবার তুমি চিন্তা করো, তাহলে তুমি ঘুরিয়ে বললে যে প্যারা পজিশনটা মোর রিয়াক্টিভ দেন অর্থ পজিশন। এইবার তোমার এইখানে যে ইলেকট্রোফাইলটা আছে, আমি ফোনটা একটুখানি নিয়ে নেবো, একটুখানি ফোনটা নিয়ে নিই, একটা একটা ডেলিভারি এসছে সম্ভবত। ওকে, 1 মিনিট দাঁড়াও। হ্যালো, হ্যালো, ইয়েস শুনতে স্যার। পাচ্ছ? ইয়েস। হ্যাঁ, আরে দূর, এই একটা জিনিস ডেলিভারি দিতে এসছে, এবার বাড়িতে আর কেউ সেরকম নেই, আমাকেই দরজা খুলে সব নিতে হলো। আর এখন তো নেওয়ার পরে সেগুলোকে স্টোর করা, নিজের হাত পরিষ্কার করতে টাইম লাগে। যাই হোক, এটা শেষ করি তাড়াতাড়ি। এটা হচ্ছে তাহলে ডিকার্বক্সিলেটিভ নাইট্রোসেশন, এটা একটা গেল। আচ্ছা, এবারে নাইট্রেশন অফ ফেনল, যেটা তুমি দেখেছিলে 64% ইল্ড হচ্ছে, সেটা অনেক সময় লোকে বলে যে ডাইলিউট নাইট্রিক অ্যাসিড দিলে সেখানে নাকি ইনফ্যাক্ট নাইট্রেশনটা আগে নাইট্রোসেশন হয়, তারপরে অক্সিডেশন হয়। তার কিছু কিছু প্রমাণও আছে। নাইট্রিক অ্যাসিডের মধ্যে অনেক সময় HNO2 ইম্পিউরিটি হিসেবে থাকে, এবং ওই যে HNO2টা এবং ওই যে HNO3টা, যেটা ডাইলিউট নাইট্রিক অ্যাসিডে, সেটা ফেনলের সঙ্গে রিয়াকশন করে ফেনলকে অক্সিডাইজ করে ফেনল তো অক্সিডাইজ হয়ে কুইনন বাই জাতীয় কিছু হলো। HNO3 নিজে রিডিউসড হয়, HNO3 কাউকে অক্সিডাইজ করলে নিজে তো রিডিউসড হবে, রিডিউসড হয়ে তার তৈরি করে HNO2। সেই HNO2টা ফেনলের সঙ্গে রিয়াকশন করে, ওই যে ইম্পিউরিটিটা ছিল বা যেটা HNO3 রিডাকশনের ফলে তৈরি হলো, সেই HNO2 রিডাকশন করে ফার্স্টে তৈরি করে NO। এবারে এই NO-টা যদি নাইট্রো হয়, NO2 হয়, তাহলে এটা অক্সিডেশন না রিডাকশন? অক্সিডেশন। অক্সিডেশন তো। আচ্ছা, যদি এটা অক্সিডেশন হয়, তাহলে কে অক্সিডাইজ করবে ওকে? মিডিয়ামে কি আছে অক্সিডাইজার? HNO3। তো এই যদি অক্সিডাইজ হয়, তাহলে HNO3 কি হবে?
HNO2 HNO2 তে যাবে। তার মানে there is a constant supply of HNO2 in the reaction medium and that HNO2 will react with phenol এবং probably HNO3 ফেনলকে খানিকটা অক্সিডাইজ করে বলে যে ফেনলটাকে অক্সিডাইজ করলো তার তো আর ফার্দার কোনো রিঅ্যাকশন হতে পারে না, মানে অ্যাটলিস্ট নাইট্রেশন এসব কিছু হতে পারে না। সেই জন্যই তুমি এখানে মাত্র 64% রিড পাও। 64% ইজ নট ভেরি গুড, ইটস অ্যাকসেপ্টেবল বাট ইটস নট ভেরি গুড। কাজে প্রবাবলি সেই জন্যই HNO3 is not the nitrating agent here. It is rather a nitrosation followed by oxidation to paranitro বা 4-nitrophenol, এরকম একটা কনসেপ্ট আছে আর কি। এবং সেই জন্য দেখা যায় যে নাইট্রেশন অফ ফেনলে বাইরে থেকে যদি কেউ HNO2 অ্যাড করে দেয় তাহলে রিয়াকশনটা ভালো হয়। তার মানে বাইরে থেকে HNO2 পেলো, নাইট্রোসেশনটা এমনি সময়ে যা হচ্ছিল তার থেকে বেটার নাইট্রোসেশন হচ্ছে, এবং নাইট্রোসেশন হওয়ার পরে তাহলে HNO3 আছে মিডিয়ামে সেটাকে অক্সিডাইজ করে দেওয়ার জন্য। ফাইনালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেটা সত্যি কথা বলতে এই সেমিস্টারে তোমাদের যে খুব আছে তা নয়, কিন্তু তুমি HNO2 পড়বে এইটা পড়বে না এটাও তো হয় না। সেটা হচ্ছে অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের সাথে NaO2HCl এর রিয়াকশন। এখানে যে রিয়াকশনটা হয় সেটা হচ্ছে ডায়োটাইজেশন। এই ডায়োটাইজেশনে NH2 থেকে N2+ তৈরি হচ্ছে। এই ডায়াজোনিয়াম ক্যাটায়নের কিছু রিয়াকশন অ্যারোমেটিক নিউক্লিওফিলিকে তোমাকে পড়তে হবে। অথচ এর যে পুরো কেমিস্ট্রিটা যেটা আমি এখানে তোমাকে দেখিয়েছি, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ ইম্পর্টেন্ট দিস থিং ইজ সিনথেটিক কেমিস্ট্রির কাছে, কারণ গুচ্ছ রিয়াকশন করে এবং এগুলো তুমি জানো। এই রিয়াকশন গুলো তোমার মনে আছে? স্যান্ডমেয়ার রিয়াকশন মনে আছে? স্যান্ডমেয়ার এইসব রিয়াকশন মনে আছে তো? তাহলে এই N2+X- এই জিনিসটা দিয়ে তুমি এই যে রিয়াকশন গুলো করছো, এখানে তুমি জেড ঢোকাতে পারো, ক্লোরিন ঢোকাতে পারো, ব্রোমিন ঢোকাতে পারো, আয়োডিন ঢোকাতে পারো, ফ্লুরিন ঢোকাতে পারো, জল ঢোকাতে পারো, ওতে ওইচ ঢোকাতে পারো, ফেনল অ্যাক্সেস করতে পারো, হ্যালোবেনজিন অ্যাক্সেস করতে পারো, সায়ানোবেনজিন অ্যাক্সেস করতে পারো, হুইচ ক্যান বি হাইড্রোলাইজড টু করেসপন্ডিং কার্বক্সিলিক অ্যাসিড। এমনকি N2+ থেকে H3PO2 দিয়ে সরিয়ে হাইড্রোজেনও নিয়ে আসতে পারো, যদিও এইটার সিগনিফিকেন্স তুমি এখন হয়তো বুঝতে পারবে না, পরে বুঝবে কেন এই রিয়াকশনটা ইম্পর্টেন্ট। তুমি চাইলে এখানে NO2 ঢোকাতে পারো বাই ট্রিটিং দিস থিং উইথ কপার পাউডার এন্ড অ্যাকুয়াস NaNO2। এটাকে তুমি রিডাকশনও করতে পারো টু করেসপন্ডিং ফিনাইল হাইড্রোজেন ডেরিভেটিভ। তো সিনথেটিক্যালি ভেরি ভার্সেটাইল, কিন্তু এর আসল কেমিস্ট্রিটা আছে সেমিস্টার 4-এ নাইট্রোজেন কেমিস্ট্রিতে। আমি শুধু এই জায়গাটাতে ডায়োটাইজেশনের মেকানিজমটা তোমাকে একটু বলে দিই। HNO2 আছে, তার মানে HONO আছে, H+ এলো, H2O+ হলো, তারপর সেখান থেকে NO+ তৈরি হচ্ছে, জল বেরিয়ে গিয়ে NO+টা NO2- এর সাথে রিয়াকশন করে N2O3 তৈরি করতে পারে। এই যে এয়ার NH2 আছে, এই নাইট্রোজেনের উপরে লোন পেয়ার আছে। যখন তুমি NO+ কে দেবে, এই নাইট্রোজেন এখানে অ্যাটাক করবে ইনস্টেড অফ দি অ্যারোমেটিক রিং। কারণ অ্যারোমেটিক রিং এ যদি অ্যাটাক করাও NO+ কে দিয়ে, তার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাবে, সিগমা কমপ্লেক্স তৈরি হবে। অন দি আদার হ্যান্ড, তুমি যদি নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করো, এই অ্যারোমেটিক রিং এর অ্যারোমেটিসিটি নষ্ট হবে না, হবে না। অ্যারোমেটিক রিং ইনট্যাক্ট। তার মানে নাইট্রোজেনের লোন পেয়ার দিয়ে অ্যাটাক করাটা কিন্তু কাইনেটিক্যালি কন্ট্রোলড, এন্ড দ্যাট ইজ দ্য ফাস্টার রিয়াকশন। এবার প্রাইমারি অ্যামিন যদি হয় তাহলে এই রিয়াকশনটা হয়ে থামবে না, NH2+ NO হবে, তারপরে সিরিজ অফ টটোমিক চেঞ্জ হয়ে এটা ওয়াটার এলিমিনেট করবে এবং Ar2+ হবে। অন দি আদার হ্যান্ড, তুমি যদি এটাকে যদি তুমি এই কম্পাউন্ডটা নাও, তাহলে এরও দু জায়গা দিয়ে অ্যাটাক হতে পারে। নাইট্রোজেনের থ্রু দিয়ে NO+ কে অ্যাটাক করতে পারে, অথবা এরকম ভাবে অ্যাটাক করতে পারে। কোনটা কাইনেটিক্যালি ফাস্টার? সেখানে অ্যারোমেটিসিটি নষ্ট হচ্ছে তো। হাউ ক্যান ইট বি কাইনেটিক্যালি ফাস্টার? তোমাকে অ্যারোমেটিসিটির পেনাল্টি দিতে হবে, তাহলে তার ট্রানজিশন স্টেট নিচে থাকবে না উপরে থাকবে? তার টিএসটা উপরে থাকবে না নিচে থাকবে? উপরে থাকবে। উপরে। তো টিএস উপরে থাকলে সেটা কাইনেটিক্যালি ফাস্টার হয় কি করে? নাইট্রোজেনের থ্রু দি অ্যাটাক ইজ অলওয়েজ কাইনেটিক্যালি faster, always, all the time it is faster. কিন্তু তার কি কোনো ফেট আছে? ধরো তুমি এই জায়গাটাতে NO+ কে ঢুকিয়ে দিলে, এটাকে তুমি NO+ করে দিয়েছো, এখানে ঢুকে গেছে NO+, NO, নাইট্রোজেনের মাথায় প্লাস। এখানে দেখো এর উপর হাইড্রোজেন আছে না?
এখানে আছে, তাহলে এই টটোমেরিক চেঞ্জটা হতে পারবে এখানে? এখানে তো পারবে, এখানে হতে পারবে? তার মানে এখানে ডাইজোটাইজেশন হবে না। এখানে সিম্পল যেটা হবে সেটা হচ্ছে NO+ ঢুকবে বেরোবে, ঢুকবে বেরোবে। বাট সাম টাইম, ইন সাম ইনস্ট্যান্সেস এই NO+ টা প্যারা পজিশনে ঢুকে যাবে। যদি প্যারা পজিশনে ঢুকে যায় তাহলে তখন কিন্তু এখান থেকে H+ কে লিবারেট করে প্যারা নাইট্রোসো কম্পাউন্ডটা তৈরি করতে পারে। এবার তোমাকে আমি একটা কথা বলি, এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ড, মানে এই যে সিস্টেমটা, এখানে দুটো নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার রিপালশনের কোনো চান্স আছে কি? স্যার না। আচ্ছা, যদি তুমি এই সিস্টেম নাও, প্রথমে এই কম্পাউন্ডটা তৈরি হয়েছিল, তারপরে তো এখান থেকে তো অন্যান্য ফার্দার রিঅ্যাকশন হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে খেয়াল করে দেখো দুটো নাইট্রোজেনের মধ্যে লোন পেয়ার রিপালশন আছে। তাহলে এই প্রোডাক্ট আর এই প্রোডাক্টটা দুটোর মধ্যে কোনটা থার্মোডাইনামিক্যালি মোর স্টেবল? সি নাইট্রোসো মানে প্যারা নাইট্রোসো না এন নাইট্রোসো? তাহলে এটা TCP, তাই তো? আর যেহেতু নাইট্রোজেনের থ্রু দিয়ে অ্যাটাক করলে অ্যারোমেটিসিটি নষ্ট হয় না, তাহলে তাকে আমরা বলতে পারি KCP, তাই তো? বলতে পারি নাকি? হ্যাঁ স্যার, ওটা ফাস্টার হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকলো। মাঝখানের ইন্টারলুডটার জন্য আই এম সরি, বিকজ ইট ওয়াজ নট প্ল্যান্ড, ফট করে এখন চলে এসছে। হাউএভার আমরা দেখবো নেক্সট ক্লাসটা কবে করা যায়। ইফ ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন্স প্লিজ ড্রপ ইন দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ। আজকের মতো এই অবধি। ওকে, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং। থ্যাংক ইউ স্যার।